আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আবুল কালাম আজাদ আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আলোচনা করব গ্রাফ নিয়ে। গ্রাফ, এর আগের দিন আমি একটা গ্রাফ আলোচনা করছিলাম যেখানে বছর দেওয়া থাকে, বছর দেওয়া থাকলে তথ্যগুলা কিভাবে বর্ণনা করতে হয়, আর বছর দেওয়া না থাকলে সেক্ষেত্রে সাধারণত আমাদের পাই চার্ট লিখতে হয়, বা পাই চার্টের যে তথ্যগুলা অথবা এমন কোনো গ্রাফের তথ্য যেখানে বছর দেওয়া নেই, এই তথ্যগুলা কিভাবে বর্ণনা করলে পরীক্ষায় ভালো মার্কস পেতে পারো সেই বিষয়ে আজকে আলোচনা করব। বিষয়টি সুন্দরভাবে বোঝার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। পাই চার্টের ক্ষেত্রে একটা বৃত্তের ভিতরে কিছু বিষয়ের তথ্য দেওয়া থাকে, যে তথ্যগুলা আগে তোমাদেরকে সুন্দরভাবে বুঝে নিতে হবে এবং এর পরবর্তীতে তার বর্ণনা করতে হবে। এই পাই চার্টটা হচ্ছে সেক্টর ওয়াইজ ডিমান্ড অফ অয়েল সম্পর্কে, বাংলাদেশে কোন খাতে তেলের কেমন ব্যবহার হচ্ছে সেই বিষয়টা। বন্ধুরা দেখো, পাই চার্ট বর্ণনা করতে গেলে অবশ্যই তার তিনটি ধাপ থাকবে। এই তিনটি ধাপ অনুসরণ করতে পারলে তোমরা পরীক্ষায় ভালো মার্কস পাবা। এক নম্বরে থাকবে পরিচিতি, পাইচার্টটা কি সম্পর্কে, এখানে মোট কতগুলো তথ্য আছে এবং সেই তথ্যগুলা কি কি, এটাই হচ্ছে পরিচিতি অংশ। তো 2 নম্বরে থাকবে পাই চার্টের বর্ণনা, অর্থাৎ যে তথ্যগুলা দেওয়া আছে সে তথ্যগুলা বর্ণনা করতে হবে। 3 নম্বরে হচ্ছে তোমার নিজের একটা মতামত, যে এটা এমন কেন হলো বা কি কারণে হচ্ছে এই বিষয়ে একটা মতামত দিতে হবে। তো বন্ধুরা আসো দেখি কিভাবে লিখতে হয়। পরিচিতি অংশে যেটা থাকবে, যে পাই চার্টটা কি সম্পর্কে, যেমন এই পাই চার্টটা হচ্ছে সেক্টর ওয়াইজ ডিমান্ড অফ অয়েল সম্পর্কে, তাহলে আমরা লিখতে পারি দ্য পাই চার্ট shows the sector wise demand of oil of বাংলাদেশ। এই পাই চার্টটা হচ্ছে সেক্টর ওয়াইজ যে তেলের চাহিদা বাংলাদেশে সেই বিষয়টা দেখাচ্ছে। তো এর পরবর্তীতে দেখো, এই পাই চার্টে মোট কতগুলা তথ্য আছে, মোট কতগুলা সেক্টরের উল্লেখ করা হয়েছে। তাহলে এখানে মোট 5টা সেক্টর আছে, দেয়ার আর 5 sectors ডিসক্রাইব, বর্ণনা করা হয়েছে ইন দি চার্ট। এই চার্টে 5টা সেক্টর বর্ণনা করা হয়েছে। তোমরা এভাবে অন্যান্য গ্রাফের ক্ষেত্রে যে বিষয়ে সেই বিষয়টা এভাবে বর্ণনা করতে পারো। এবং সেই সেক্টরগুলো কি কি আছে, দে আর ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্ট, হাউস হোল্ড, এগ্রিকালচার অ্যান্ড আদার্স। এভাবে সেক্টরগুলো উল্লেখ করে দিলাম, যে পাই চার্টটা কি সম্পর্কে, কতগুলা তথ্য আছে এবং কি কি। আসলে বর্ণনাটা কিভাবে করতে হয় দেখিনি। পাই চার্ট বর্ণনার ক্ষেত্রে তুমি সবসময় সর্বোচ্চ পরিমাণটা দিয়ে শুরু করবে। এখানে সর্বোচ্চ পরিমাণ আছে ট্রান্সপোর্ট, তো আমরা লিখলাম দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ অয়েল ইজ ইউজড ইন বাংলাদেশ। বাংলাদেশে সর্বোচ্চ পরিমাণ তেল ব্যবহার হচ্ছে ইন ট্রান্সপোর্ট সেক্টর, ট্রান্সপোর্ট সেক্টরে। এবং এর পরিমাণ কত, পরিমাণ আছে অ্যান্ড ইটস অ্যামাউন্ট, এবং এর পরিমাণ হচ্ছে 50%। এখানে 50% তেল ট্রান্সপোর্ট সেক্টরে ব্যবহার করা হচ্ছে। এরপরে 2 নাম্বারটা বর্ণনা করতে যে তোমরা এটা একটু অন্যরকম ভাবে বর্ণনা করবা, যে ইন্ডাস্ট্রি ইজ টেকেন দ্য সেকেন্ড পজিশন। ইন্ডাস্ট্রি এই চার্টে কি দ্বিতীয় পজিশন ধারণ করেছে ইন দি চার্ট, হুইচ অ্যামাউন্ট, আর যার পরিমাণ হচ্ছে কত, 25%। এরপরে দেখো, তৃতীয়টা বর্ণনা করার ক্ষেত্রে আমরা পার্সেন্টটা একটু আগে লিখতে পারি, লেখায় ভ্যারাইটিস নিয়ে আসার জন্য। অনলি 40% অয়েল ইজ ইউজড ইন হাউস হোল্ড ওয়ার্ক ইন বাংলাদেশ। মাত্র 14% তেল এখানে বাংলাদেশের গৃহস্থলী কাজে ব্যবহার করা হয়। বন্ধুরা দেখো, এই যে সিস্টেমটা, এই সিস্টেমে তোমরা বাদবাকি তথ্যগুলো বর্ণনা করবে। এবার নিজের মতামতের ভিতরে কি থাকবে, সেখানে তুমি যে কোনো একটা তথ্য বেছে নাও এবং সেটা কেন হচ্ছে সেটা বর্ণনা করো। যেমন আমরা এখানে বর্ণনা করছি, ইটস ক্লিয়ার দ্যাট, এটা পরিষ্কার যে উই ইউজ মোস্ট অফ দ্য অয়েল, আমরা বেশিরভাগ তেল ব্যবহার করি ইন ট্রান্সপোর্ট সেক্টর ইন বাংলাদেশ, বাংলাদেশের ট্রান্সপোর্ট সেক্টরে, অ্যাজ বাংলাদেশ ইজ অ্যান ওভার পপুলেটেড কান্ট্রি। আজকে বছর থাকে এই ধরনের গ্রাফগুলো আলোচনা করব, কিভাবে লিখলে তোমরা পরীক্ষায় ফুল মার্কস পাবা এবং একটা গ্রাফ আয়ত্ত করলে তোমরা যে কোনো গ্রাফ বর্ণনা করতে পারবা। তো বন্ধুরা, বিষয়টা সুন্দরভাবে বোঝার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। প্রথমেই দেখে নিই গ্রাফের প্রশ্নটা তোমাদের পরীক্ষায় কিভাবে এসে থাকে। প্রথমে গ্রাফে কোন সম্পর্কে এবং কি লিখতে হবে সেটা বলা থাকে। দ্য গ্রাফ বিলো শোজ দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ, বাংলাদেশের সাক্ষরতার হার ফ্রম 1995 টু 2010, 1995 সাল থেকে 2010 সাল পর্যন্ত। নাও রাইট এ প্যারাগ্রাফ ডিসক্রাইবিং দ্য গ্রাফ। এরপরে একটা চিত্র দেওয়া থাকে, যে চিত্রের ভিতরে কিছু বছর এবং ওই বছরের তথ্যগুলা দেওয়া থাকে। তোমাদের অবশ্যই আগে এই চিত্র অনুসারে তথ্যগুলা ভালো করে বুঝে নিতে হবে। যেমন দেখো, এখানে 1995 সালে সাক্ষরতার হার ছিল 38.1%, 2000 সালে ছিল 56%। তো এইভাবে তথ্যগুলো আগে ভালো করে বুঝে নিতে হবে। তারপরে গ্রাফটা কিভাবে বর্ণনা করা যায় বিষয়টা একটু ভালো করে দেখো। কোনো গ্রাফ বর্ণনা করতে গেলে অবশ্যই তার তিনটি ধাপ থাকবে। তিনটি ধাপের প্রথম ধাপে থাকবে পরিচিতি। পরিচিতিতে হচ্ছে গ্রাফটা কি সম্পর্কে এবং এর সর্বোচ্চ সর্বনিম্ন পরিমাণ কত। 2 নম্বরে গ্রাফের যে তথ্যগুলা বর্ণনা করতে হবে।
আর সর্বশেষ যেটা লাগবে সেটা হচ্ছে নিজের মতামত, অর্থাৎ গ্রাফ সম্পর্কে এই গ্রাফ দ্বারা তুমি কি বুঝলে বা গ্রাফে এর ভালো বা খারাপ দিকগুলা কোনগুলা, এই ধরনের নিজের মতামত দিতে হবে। তো দেখি পরিচিতি অংশটা কিভাবে লিখতে হয়। গ্রাফের পরিচিতি অংশে প্রথমেই তোমরা প্রশ্ন থেকে লাইনটা তুলে দিবা শুধু বিলো শব্দটা বাদ দিয়ে, অর্থাৎ গ্রাফটা কি সম্পর্কে। দ্য গ্রাফ শোজ দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ। তোমরা দেখো এখানে অন্য কালার দিয়ে যে লেখাটা থাকছে এটা গ্রাফের নাম। তোমরা যে গ্রাফ লিখবা সেই গ্রাফের নামটা এখানে এইভাবে বসিয়ে দিতে পারো। ফ্রম এবং টু, ফ্রম থেকে কত সাল থেকে শুরু হয়েছে তথ্যটা, 1995 সাল থেকে, এবং টু তে 2010 সাল, অর্থাৎ 2010 সালে পর্যন্ত। এরপরে যেটা হবে গ্রাফের সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাণটা। তো সর্বোচ্চ পরিমাণের জন্য লিখতে পারো দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ, দিয়ে গ্রাফের নাম লিটারেসি রেট ওয়াজ ইন 2005, ধরে নিলাম যে 2005 সালে সর্বোচ্চ পরিমাণ ছিল, যে সালে থাকবে সেভাবে লিখবা। অ্যান্ড দ্য লোয়েস্ট অ্যামাউন্ট অফ, দিয়ে সর্বনিম্ন পরিমাণ, সর্বনিম্ন পরিমাণ দ্য লিটারেসি রেট এটা কোন বছরে ছিল, ওয়াজ ইন 1995, 1995 সালে। তো এভাবে গ্রাফ সম্পর্কে একটা পরিচিতি দিতে হবে, গ্রাফটা কি সম্পর্কে, এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাণ কত। এই পরিচিতি দেওয়ার পরেই তোমরা শুরু করবা গ্রাফের যে তথ্যগুলো আছে তথ্যগুলো বর্ণনা করা। তো এই বর্ণনার ভিতরে সবসময় চেষ্টা করবে একটু ভ্যারাইটিস নিয়ে আসার জন্য, যাতে এক একটা বর্ণনা, এক একটা বছরের বর্ণনা এক এক ধরনের হয়। তো বন্ধুরা দেখো এখানে প্রথম যে বছরটা আছে 1995 সাল, এই 95 সালে এর তথ্য দেওয়া আছে যে 38.1% ছিল। তো আমরা এটা প্রথমে বছর দিয়ে শুরু করলাম। ইন 1995, 1995 সালে দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ, বাংলাদেশের সাক্ষরতার হার ছিল কত, ওয়াজ 38.1%। যে এই 1995 সালে 38.1 ছিল। এর পরবর্তীটা যখন তুমি বর্ণনা করবা, বর্ণনায় তুমি একইভাবে সবগুলা লিখলে আসলে গ্রাফের মান ভালো হয় না, যে কারণে এটা একটু অন্যরকম ভাবে বর্ণনা করার চেষ্টা করতে হবে। তো আমরা লিখছি দেখো 1995 পরে 2000 সালের তথ্য আছে, সে কারণে লিখলাম আফটার 5 ইয়ার্স, 5 বছর পরে। দ্য লিটারেসি রেট, অর্থাৎ ওই গ্রাফটার নাম দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ, বাংলাদেশের যে শিক্ষার হার ছিল এটা কি বেড়েছে না কমেছে। দেখো যেহেতু বেড়ে গেছে সে কারণে আমরা লিখলাম ইনক্রিজড বাই। দেখবা এটা বাড়ছে কি কমছে, কমে গেলে তুমি ডিক্রিজড বাই ব্যবহার করতে পারো। তো ইনক্রিজড বাই, এবার দেখো কতটুকু বেড়েছে। তো এখানে আগে ছিল 38, এখন হয়েছে 56, তার মানে 17.9% বেড়েছে। অ্যান্ড স্টুড অ্যাট দিয়ে এখন বর্তমান পরিমাণ কত, যে বছরের পরিমাণ হচ্ছে 56 ইন 2000, এখানে বছরটা দিলাম আমরা সবার শেষে। তো পরবর্তী বছরটা বর্ণনা করার জন্য তোমরা আরেকটু ভ্যারাইটিস নিয়ে আসতে পারো ওইভাবেই, যে উইদিন 1 ইয়ার, যেহেতু 1 বছর পরের তথ্য। ইন 2001, 2001 সালে দ্য লিটারেসি রেট সাডেনলি গ্রিউ ডাউন, দেখো হঠাৎ করে আবার কমে গেছে, সে কারণে আমরা কি বললাম, গ্রিউ ডাউন টু দিয়ে এর পরিমাণটা দিয়ে দিলাম। তো বন্ধুরা এইভাবে বর্ণনা করতে হবে। মনে করো 3টা হয়ে গেল, তারপরে আর 2টা বাকি আছে, এই 2টা তোমরা কিভাবে বর্ণনা করতে পারো। এই 2টা বর্ণনা করার জন্য আমরা একটা ফ্রেজ লিখে নিতে পারি, যেমন হাউএভার, যাই হোক। ফর দ্য নেক্সট 2 ইয়ার্স, পরের 2 বছরে, দেয়ার ওয়াজ এ মার্জিনাল ডিফারেন্স, এর ভিতরে কি একটা আহ, মানে যেটা উল্লেখ করা যায় বা যেটা আলাদা করা যায় এই ধরনের একটা পার্থক্য দেখা যাচ্ছে বিটুইন 2003 টু 2010, 2003 সাল থেকে 2010 সালের মধ্যে একটা মার্জিনাল ডিফারেন্স রয়েছে। তো এর পরবর্তীতে যে দেখো আমরা এই যে 2টা বছর বর্ণনা করবো কিভাবে, আমরা প্রথমটা যেভাবে বর্ণনা করেছিলাম ইন দিয়ে বছর, তুমি আবার 2003টা ওইভাবে বর্ণনা করে দিতে পারো। আবার 2010টা পরের আফটার দিয়ে বর্ণনা করলে, তো এটা বর্ণনা করা যখন সবগুলা হয়ে যাবে, সর্বশেষ যেটা তোমার মতামত, আমি এখানে একটা মতামত দিয়ে দিচ্ছি, তোমরা এইভাবে একটা মতামত দিবা যে ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা পরিষ্কার যে দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ইজ ইনক্রিজিং অথবা ডিক্রিজিং, যেটা হয় গ্রাফটা দেখে দেখবা, যদি দিন দিন বাড়তে থাকে তাহলে ইনক্রিজিং, কমতে থাকলে ডিক্রিজিং ডে বাই ডে। অ্যান্ড ইট ইজ ভেরি গুড অথবা ব্যাড, ভালো হলে গুড, খারাপ হলে ব্যাড ফর আওয়ার ডেভেলপিং কান্ট্রি। তো বন্ধুরা এইভাবে তোমরা গ্রাফটা সুন্দরভাবে। কি কি থাকছে আজকের ভিডিওতে, প্রথমেই আলোচনা করব সেন্টেন্স মেকিং নিয়ে, যে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে কোন স্ট্রাকচারগুলো ফলো করলে তোমরা কমপ্লিটিং সেন্টেন্সটি খুব সুন্দর, কমপ্লিটিং স্টোরিটি খুব সুন্দরভাবে লিখতে পারবে। এরপরে থাকবে কমন যে স্টোরিগুলো আসে সেগুলো লেখার, অর্থাৎ সেন্টেন্স মেকিং দ্বারা কমন স্টোরি লেখার কয়েকটা প্র্যাকটিস দেখানো হবে। এবং থাকবে হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি কিভাবে লিখতে হয়, যদি আনকমন কোনো স্টোরি দেয় যেগুলো একদম নতুন, এই বিশেষ করে আমাদের স্টুডেন্টদের এটাই সব থেকে বেশি সমস্যা হয়, যেহেতু এটা মুখস্থ করে দেওয়া যায় না। এরপরে ক্রিয়েটিভ স্টোরি ফর উইক স্টুডেন্ট, অর্থাৎ দুর্বল যে ছাত্রছাত্রীরা থাকবে তাদের জন্য একটা নিনজা টেকনিক এই ভিডিওর শেষে আজকে দেখিয়ে দেব। তো বন্ধুরা চলো, যদি তোমাদের এই বিষয়ে সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে আশা করি তোমাদের এই যে সমস্যা, এই সমস্যাটা কিছুটা হলেও দূর করা হবে।
তো চলো আমরা শুরু করি। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে আমাদের কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। দেখো, সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে আমাদের মেইন যে স্ট্রাকচার, মেইন যে ফোকাসটা থাকবে সেটা একটাই, সেটা হচ্ছে আগে সাবজেক্ট নিব। অর্থাৎ সাবজেক্টটা কি, মানে এই গ্রামেটিক্যাল নামগুলো তো না জানলেও হবে। অর্থাৎ আমি এই যে কাজটা করছে বা যারা করছে অথবা আমি যার সম্পর্কে বলছি তাকে প্রথমে লিখবো, এরপরে হচ্ছে একটা ভার্ব লিখবো, তারপরে বাকি অংশগুলো। তাহলে প্রথমে সাবজেক্ট ভার্ব বাকি অংশ, এই কথাটা তুমি আগে সুন্দরভাবে তোমার মাথার ভিতরে গেঁথে নাও। এছাড়াও কিছু বিষয়, ভার্বের বিষয়টা বিশেষ করে ভার্বটা, মানে এখানে যে প্রথমে সাবজেক্ট বাকি অংশ সব একই রকম থাকবে, এর কোনো পরিবর্তন হয় না কখনো, শুধুমাত্র পরিবর্তন করতে হয় ভার্বের এই অংশটুকু। তো ভার্বের বেশ কিছু স্ট্রাকচার আছে, আমরা কমপ্লিটিং স্টোরির জন্য এত স্ট্রাকচার দেখবো না, শুধুমাত্র 3টা স্ট্রাকচার বেশি করে ফলো করব। সেই 3টা স্ট্রাকচারের ভিতরে প্রথমেই থাকছে ছিল থাকলে। অর্থাৎ কোনো বাক্যে যদি কোনো কাজ, ভার্ব মানে তো কাজ, কোনো কাজ থাকে না, শুধু ছিল আছে। এই ছিল আবার একটু কনফিউজিং বিষয়টা, একটু ভালোভাবে খেয়াল করবে, তাহলে আশা করি এই কনফিউশনটা তোমাদের একদম দূর হয়ে যাবে। প্রথমে হচ্ছে ছিল থাকলে কোথাও কোথাও ওয়াজ ওয়ার ব্যবহার করতে হয়, কোথাও হ্যাড ব্যবহার করতে হয়, কোথাও আবার দেয়ার ওয়াজ বা ওয়ার ব্যবহার করতে হয়। তাহলে এই 3টা কখন কিভাবে ব্যবহার করতে হবে এই বিষয়টা আমরা সর্বপ্রথম ক্লিয়ার হব। এরপরে থাকবে হচ্ছে যদি কোনো কাজ বোঝায়, যদি কোনো কাজ বোঝায় তাহলে ভার্বটা পাস্ট ফর্মে লিখতে হবে, এবং কাজটা যদি চলমান বোঝায় তাহলে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি লিখতে হবে। তাহলে ভার্বের এই 3টা ফর্ম, একটা হচ্ছে ছিল থাকলে হয় ওয়াজ ওয়ার অথবা হ্যাড অথবা দেয়ার ওয়াজ ওয়ার দিয়ে আমরা বাক্য তৈরি শুরু করব। আর যদি কাজ বোঝায়, মানে সেটা যদি কোনো কাজ হয় তাহলে আমরা ভার্ব পাস্টে ব্যবহার করব। কিন্তু কাজটা যদি চলমান বোঝায়, মানে চলছিল হচ্ছিল, যেমন আমি খাচ্ছিলাম বা আমি যাচ্ছিলাম, তারা হাঁটছিল, তারা গল্প করছিল, মানে কাজটা চলছিল যদি বোঝায় তাহলে শুধু ভার্ব পাস্ট ফর্মে না দিয়ে তখন ওয়াজ ওয়ারের সাথে ভার্ব প্লাস আইএনজি এই ফর্মটা ব্যবহার করব। অর্থাৎ ভার্বের এই ব্যবহারটা আমাদের আগে ভালোভাবে ক্লিয়ার হতে হবে। চলো বিষয়টা আরেকটু বিস্তারিত দেখার চেষ্টা করি। প্রথম যে বিষয়টা আমরা বললাম, ছিল থাকলে কোথায় ওয়াজ ওয়ার হয়, কোথায় হ্যাড হয়, আর কোথায় দেয়ার ওয়াজ প্লাস ওয়ার হয়। তাহলে প্রথমে নিচের তোমরা উদাহরণগুলোর দিকে একটু খেয়াল করো, এর পার্থক্যটা কি, পার্থক্যটা বোঝার একটু চেষ্টা করো। প্রথমটা আমি বললাম যে আমি ছিলাম, 2 নম্বরটা বলছি যে আমার ছিল, আর 3 নম্বরটা বলছি যে আমার বাড়িতে ছিল। তো কথাটা যদি আমরা একটু অন্যভাবে বলি, যেমন ছেলেটি ছিল, ছেলেটির ছিল, আর তার জীবনে ছিল। তাহলে একটু ভালোভাবে খেয়াল করলে দেখবা সবগুলোর শেষেই ছিল থাকলেও এই ছিলোর ভিতরে একটা পার্থক্য আছে। হ্যাঁ, প্রথম যেমন আমি ছিলাম বা ছেলেটি ছিল, যদি আমরা কারোর কোনো অবস্থা প্রকাশ করতে চাই, কারোর কোনো পরিচয় দিতে চাই, তাহলে আমরা সেখানে অবশ্যই সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, মানে আমি ছিলাম আই ওয়াজ, আর তুমি ছিলে ইউ ওয়ার, সে ছিল হি ওয়াজ, এভাবে। ছেলেটি ছিল দ্য বয় ওয়াজ, যে ছেলেটি অনেক লোভী ছিল, দ্য বয় ওয়াজ ভেরি গ্রেডি। ছেলেটি অনেক মিথ্যাবাদী ছিল, দ্য বয় ওয়াজ এ লায়ার। তাহলে এভাবে আমরা বাক্যটা তৈরি করব। পরের অংশগুলো নিয়ে আমি বা সাবজেক্ট নিয়ে এত আলোচনা এখন করছি না, আমরা জাস্ট ভার্বের অবস্থাটা খেয়াল করছি। তাহলে কখন আমরা সাবজেক্টের সাথে ওয়াজ ওয়ার ব্যবহার করব, যখন তার কোনো পরিচয় বলা হবে বা তার কোনো অবস্থা, যেমন সে খুব অসুস্থ ছিল, এটা তার হচ্ছে একটা শারীরিক কন্ডিশন, অবস্থা। তো আর 2 নম্বর যেটা ছিল আমার ছিল বা ছেলেটির ছিল, এটা কিন্তু অবস্থা না, এটা হচ্ছে তার মালিকানা বোঝায়, মানে আমার কিছু একটা ছিল, তখন কিন্তু বলতে হবে যে আই হ্যাভ, মাই হবে না, আই হবে, আই হ্যাড, আমার ছিল। ছেলেটির ছিল দ্য বয় হ্যাড, মনে করো আমার বন্ধুর একটি বড় গাড়ি ছিল, তাহলে আমার বন্ধু ছিল না, তো বন্ধুর ছিল, মানে তার মালিকানায় ছিল, এমন বোঝাতে গেলে সেখানে আমরা ওয়াজ ওয়ার না বলে কি বলবো, হ্যাড বলবো। আর সর্বশেষ যে অবস্থাটা আছে, আমার বাড়িতে ছিল, তার জীবনে ছিল, দেখো এটা কোনো একটা স্থানে ছিল বা কোনো একটা অবস্থান বোঝাচ্ছে। তাহলে যখন স্থানে বা অবস্থান প্রকাশ করে তখন আমরা দেয়ার ওয়াজ বা ওয়ার দিয়ে বাক্য তৈরি করব। তাহলে দেয়ার ওয়াজ কখন হবে, যদি একটা থাকে, আর ওয়ার কখন হবে, যখন অনেক থাকে। একইভাবে এখানেও যদি সাবজেক্ট যে আছে, যার ছিল বা যে ছিল, সে যদি একজন হয় তাহলে ওয়াজ, আর যদি অনেক হয় তাহলে ওয়ার হবে। তো এই বিষয়ে আমরা আরও 2-1টা উদাহরণ দেখলেও দেখতে পারি। যেমন মনে করো, একদা এক গ্রামে এক রাখাল ছিল। তাহলে এই যে রাখালের কথা আমরা বলছি যে রাখাল ছিল, কিন্তু রাখালটা কোথায় ছিল, একটা স্থান বোঝাচ্ছে না আমাদের লাস্টে অবস্থান। তাহলে এই বাক্যটা আমরা দেয়ার ওয়াজ বা ওয়ার দিয়ে লিখবো। তো এই ক্ষেত্রে বাক্যের বাড়তি যে কথাগুলো, যেমন এখানে একদা বলা হয়েছে, এটা আমরা আগে লিখে নিতে হয়। তাহলে আমরা প্রথমে লিখতে পারি ওয়ান্স, একদা। তাহলে যেহেতু ছিল বলতে গেলে আমরা এখানে কি বলবো,
দেয়ার ওয়াজ কেন বলছি, কারণ রাখাল ছিল একজন। যদি অনেক রাখাল ছিল বলা হতো তাহলে বলতে হতো দেয়ার ওয়ার। তাহলে ওয়ান্স দেয়ার ওয়াজ, অথবা তোমরা লিভডও ব্যবহার করতে পারো। কি ছিল, একটি রাখাল, এক রাখাল, তাহলে এ কাউবয় বলতে পারো এক গ্রামে। এই জায়গাটাই খেয়াল করো, এই জায়গাটাই শব্দটা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই বিষয়টা বুঝতে পারো তাহলে বাক্য সাজানোর বিষয়ে তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না। সেটা হচ্ছে এখানের কথাটা আছে এক রাখাল, তাহলে একের জন্য আমরা এ ব্যবহার করলাম, রাখালের জন্য কাউবয়, এক রাখাল এ কাউবয়। কিন্তু এখানে কি এক গ্রাম নাকি গ্রামে? এই যে গ্রাম শব্দটার সাথে আমি যদি বলি এ ভিলেজ তাহলে হবে এক গ্রাম, কিন্তু এখানে আছে একটা গ্রামে, গ্রাম তো না, গ্রামে। এই যে অতিরিক্ত এটা যুক্ত হলো, এই জন্য আমাদেরকে ইন নিয়ে আসতে হবে। ইন মানে মধ্যে বা এ। একইভাবে যেমন মনে করো আমি যদি কখনো বলি বাংলাদেশ তাহলে তার অর্থ হবে বাংলাদেশ, কিন্তু আমি যদি বলি বাংলাদেশে, এই বাংলাদেশে বলতে গেলে শুধু বাংলাদেশ দিয়ে কিন্তু বাংলাদেশে অর্থ আসবে না। বাংলাদেশে অর্থ নিয়ে আসতে গেলে আমাদের বলতে হবে ইন বাংলাদেশ। আবার যদি আমি বলি বাংলাদেশের জন্য তখন বলতে হবে ফর বাংলাদেশ। আমি যদি বলি বাংলাদেশ থেকে তাহলে বলতে হবে ফ্রম বাংলাদেশ। তাহলে এভাবে একদম বেসিক যে প্রিপোজিশনগুলো আছে এগুলোর অর্থ যদি তোমাদের জানা থাকে তাহলে শব্দগুচ্ছগুলো তোমাদের সাজাতে সুবিধা হবে। তারপরে বাক্যগুলো কিভাবে সাজাতে হবে আমি পরবর্তীতে আলোচনা করছি। আপাতত ফোকাস করো ভার্বের দিকে। তাহলে যেহেতু কোনো একটা স্থানে ছিল সে কারণে আমরা বাক্যটা শুরু করলাম কি দিয়ে, দেয়ার ওয়াজ। আর সাবজেক্ট ভার্ব যখনই বসানো হয়ে যাবে তখনই আমরা এক একটা প্রশ্ন করে এক একটা, যতক্ষণ আমার মনের ভাব প্রকাশ না হয়। আমি যে বাক্যটা আগে পড়লাম একবার বাংলাটা পড়ে তোমরা মনে করো ভুলে যাবে। যে এক গ্রামে একটা রাখাল ছিল, এমন একটা কথা তুমি বলতে চাচ্ছ, তাহলে প্রথমে আমাদের নিয়ে আসতে হবে ছিল, একদা ছিল। তাহলে ওয়ান্স দেয়ার ওয়াজ, এখন কি ছিল, এরপরে এক একটা প্রশ্ন করো, কি ছিল, এ কাউবয়। এখন একটা রাখাল ছিল, কোথায় ছিল, কোথায় ছিল, এক গ্রামে, তাহলে ইন এ ভিলেজ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপরে দেখো মাঠের পাশেই ছিল ঘন জঙ্গল, মাঠের পাশেই ছিল ঘন জঙ্গল। তাহলে এই যে ছিলটা, এই ছিলটা কি কোনো একটা স্থান বোঝাচ্ছে না? কোথায় ছিল, মাঠের পাশেই। তাহলে আমরা এখানে আবার বলবো দেয়ার ওয়াজ, কারণ কি ছিল ঘন জঙ্গল। ঘন জঙ্গল তো অনেকগুলো না, একটা জঙ্গল ছিল, তাই না? তাহলে আমরা বলতে পারি দেয়ার ওয়াজ, কি বলতে পারি, ঘন জঙ্গল, ডিপ ফরেস্ট বলতে পারি। দেয়ার ওয়াজ ডিপ ফরেস্ট। কোথায় ছিল, মাঠের পাশে, মাঠের পাশ না কিন্তু মাঠের পাশে। তাহলে পাশে বলতে গেলে আমরা বিসাইড বলতে পারি, বিসাইড দ্য ফিল্ড। তাহলে দেয়ার ওয়াজ এ ডিপ ফরেস্ট বিসাইড দ্য ফিল্ড। রাখাল বড় মিথ্যাবাদী ছিল। তাহলে এই বাক্যটা দেখো, এখানে আমরা কার সম্পর্কে বলছি, রাখালের সম্পর্কে বলছি, আর সে ছিল হচ্ছে কি, মিথ্যাবাদী। তাহলে এটা তার একটা পরিচয়, পরিচয় যখন বোঝায় তখন যেমন ছেলেটি ছিল, এভাবে আমরা কি বলবো, রাখাল ছিল। তাহলে রাখালের ইংলিশ আমরা বলছি দ্য কাউবয়। আর ছিলর জন্য যেহেতু একজন ব্যক্তি সম্পর্কে বলছি তাহলে ওয়াজ, দ্য কাউবয় ওয়াজ। সাবজেক্ট ভার্ব বসানো হয়ে গেলে এরপরে তুমি দেখো যে তুমি যে কথাটা বলতে চাচ্ছ তার জন্য আর কি বাকি আছে। আমরা বলতে চাচ্ছি বড় মিথ্যাবাদী, তাহলে দ্য কাউবয় ওয়াজ এ গ্রেট লায়ার বলতে পারো। তাহলে এভাবে আমরা বাক্যগুলা জাস্ট ছোট ছোট বাক্য আকারে তৈরি করব। তার একটা খারাপ অভ্যাস ছিল। এখন দেখো সে ছিল নাকি তার ছিল, তার ছিল। তাহলে তার ছিল, যেমন আমার ছিল, ছেলেটির ছিল, তার ছিল। তার ছিল বলতে গেলে কি হি ওয়াজ বললে হবে, হি ওয়াজ বললে হবে না, কি বলতে হবে, হি হ্যাড, তার ছিল। তো সাবজেক্ট ভার্ব বসানো হয়ে গেল, তার ছিল। তো কি ছিল, একটি খারাপ অভ্যাস। এই কি দ্বারা প্রশ্ন করে আমরা এই তিনটা শব্দ একসাথে পাচ্ছি। তাহলে এ ব্যাড হ্যাবিট, হি হ্যাড এ ব্যাড হ্যাবিট। আশা করি বাক্যগুলো কীভাবে ছোট ছোট বাক্যগুলো তৈরি করতে হয় এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। এবং দেয়ার ওয়াজ বা ওয়ার কখন আসবে, কখন হ্যাড আসবে, বা কখন শুধু ওয়াজ ওয়ার আসবে, এই বিষয়টাও তোমরা ক্লিয়ার হতে পারছো। তো এরপরে আমরা যদি পরবর্তী অংশে যাই দেখি, দ্বিতীয় যে বিষয়টা আমরা বলছিলাম যে যদি কোনো কাজ বোঝায়, কাজ বোঝালে ভার্বটা পাস্ট ফর্মে, মানে গো না বলে তুমি বলবে ওয়েন্ট, ইট না বলে বলবে অ্যাট, ডু না বলে কি বলতে হবে, ডিড। এভাবে ভার্বটা অবশ্যই পাস্ট ফর্মে বলতে হবে। যেমন এই বাক্যটাগুলোর দিকে একটু খেয়াল করো, তিনি সবসময় তার মিথ্যা দিয়ে মানুষকে ঠকিয়ে আনন্দ পেতেন। তাহলে এই যে বাক্যটা বেশ বড় বাক্য, তো আমরা একবার করে একটা বাক্য পড়বো, পড়ার পরে জাস্ট ভুলে যাব, ভুলে যেয়ে আমরা দেখব সাবজেক্ট আর ভার্ব কোনটা। আমি কার সম্পর্কে বলছি, তার সম্পর্কে বলছি তিনি, আর ভার্ব হচ্ছে পেতেন। তাহলে গেট মানে পাওয়া, কিন্তু আমরা গেট না বলে কি বলবো, গট। তাহলে হি গট,
তিনি পেতেন, হি গট তিনি পেতেন। আবার আরেকটা বিষয় মনে রাখবা, যদি অতীতকালের কোনো অভ্যাস বোঝায়, অতীতকালের অভ্যাস মানে কি, মনে করো আমি আগে সাঁতার কাটতাম এখন আর কাটি না, তাহলে এই ধরনের বাক্য বলতে গেলে আমাদের তখন কি ব্যবহার করতে হয়, ইউজ টু ব্যবহার করতে হয়। যদি অতীতের কোনো অভ্যাস প্রকাশ করে, হি ইউজ টু গেট, তখন কেমন হতো, হি ইউজ টু গেট, এমন। এই স্ট্রাকচারটা একটু এর সাথে মাথায় রেখো। তাহলে তিনি পেতেন, আমরা সিম্পল ফর্মেই যাই, তিনি পেতেন, হি গট, তিনি পেতেন। এইটুকু বলার পরে আমরা যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলো এবার এরপরে একে একে সাজাতে থাকি যতক্ষণ আমাদের মনের ভাব প্রকাশ না হয়। তো তিনি পেতেন বললে তো আর বাক্য আমাদের সব কথা শেষ হয়ে যায়নি। তো কি পেতেন, কি পেতেন, তিনি অনেক আনন্দ পেতেন বা আনন্দ পেতেন, হি গট প্লেজার, হি গট প্লেজার, তিনি আনন্দ পেতেন। কিভাবে, হচ্ছে মানুষকে ঠকিয়ে। তো ঠকানোটা দেখো একটা কাজ, ঠকানোটা কি একটা কাজ। তুমি বলতে পারো হি গট প্লেজার টু ইনসাল্ট পিপল, টু ইনসাল্ট পিপল বা ইনসাল্টিং পিপল। আচ্ছা, কিভাবে, তার মিথ্যা দিয়ে, উইথ হিজ লাই। হি গট, হি তাহলে এই যে সবসময় আছে, হি অলওয়েজ গট, হি অলওয়েজ গট প্লেজার টু ইনসাল্ট পিপল বাই বা উইথ হিজ লাই। ইঁদুরটি সিংহের গর্জন শুনতে পেল, এই যে একটা বাক্য, মনে করো ইঁদুরটি সিংহের গর্জন শুনতে পেল। এই ধরনের বাক্য আমাদের স্টোরিতে লিখতে হয় কমন স্টোরির ক্ষেত্রে। তাহলে এই যে ইঁদুরটি, এখানে শোনার কাজটা, শুনতে পাওয়া কাজটা কে করছে, মূলত ইঁদুরটি। তাহলে আমরা দ্য র্যাট বললাম, আর শোনা হেয়ার, কিন্তু হেয়ার বলা যাবে না, কি বলতে হবে, হেয়ার্ড, দ্য র্যাট হেয়ার্ড। তো কি শুনতে পেল, এখন যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি তাহলে বাকি থাকছে সিংহের গর্জন। তাহলে গর্জন শুনলো মূলত, তাই না, দ্য রোয়ার, কিসের, অফ লায়ন, অফ দ্য লায়ন। তাহলে ইঁদুরটি, দ্য র্যাট হেয়ার্ড দ্য রোয়ার অফ দ্য লায়ন। তাহলে এভাবে আমরা বাক্যগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবো। তিনি তার আগের আচরণের জন্য ইঁদুরের কাছে ক্ষমা চাইলেন। তাহলে তিনি চাইলেন, হি ওয়ান্ট হবে কি, ওয়ান্টেড, তিনি চাইল। যেহেতু অতীতের কথা বলা হচ্ছে তাহলে হি ওয়ান্টেড, সে চেয়েছিল, কি চেয়েছিল, ক্ষমা। হি ওয়ান্টেড হচ্ছে ফরগিভনেস বলতে পারি, হি ওয়ান্টেড ফরগিভনেস, ক্ষমা চাইল কার কাছে, ইঁদুরের কাছে। তাহলে আমরা এই যে এক একটা প্রশ্ন করছি, কারণ এই বাক্যটা তো আমরা আগে সাজিয়ে নিয়েছি যে আমি এই বাক্যটা বলবো, তো এই বাক্যটা আমরা এক একটা প্রশ্ন করছি যে কার কাছে চাইলেন, ইঁদুরের কাছে। তাহলে টু দ্য র্যাট। আচ্ছা, কেন চাইলেন, তার আগের আচরণের জন্য। তাহলে জন্য আছে ফর হিজ পাস্ট বিহেভিয়ার, ফর হিজ পাস্ট বিহেভিয়ার। তাহলে বুঝতে পারছো যে কিভাবে বাক্যগুলো তৈরি করতে হয়। তো এরপরে আসি, চলমান কাজের কথা বলছিলাম। যদি কখনো কাজটা চলমান বোঝায় তাহলে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি এই ফরম্যাটটা ব্যবহার করতে হয়। তাহলে আমরা যদি দু একটা উদাহরণ দেখি, একদিন একটি সিংহ তার গুহায় ঘুমাচ্ছিল। দেখো, ঘুমানো কাজটা কি হচ্ছিল, চলছিল। তাহলে একদিন কথাটা বাড়তি কথা, এই কথাগুলো আমরা অবশ্যই আগে বলে নেব, ওয়ান ডে। এখন ঘুমানো কাজটা কে করছিল, একটি সিংহ। তাহলে ওয়ান ডে এ লায়ন ঘুমাচ্ছিল, শুধু স্লিপ বললে হবে না, স্লিপড বললেও হবে না, কি বলতে হবে, ওয়ান ডে এ লায়ন ওয়াজ স্লিপিং। এখন তার গুহায়, দেখো কোথায় ঘুমাচ্ছিল, তার গুহায়। তাহলে তুমি ইন হিজ কেভ দিয়ে দিলে। তাহলে এই যে বাক্যগুলো সাজানো খুবই সিম্পল কিন্তু বিষয়টা। আর বাক্য সাজাতে পারলে দেখো, তোমাদের যে শুধু কমপ্লিটিং স্টোরি হবে তা না, তোমরা বাক্য সাজানোর মাধ্যমে প্যারাগ্রাফ লিখতে পারবে, তোমাদের যে কমপ্লিটিং সেন্টেন্সগুলো আছে সেগুলো লিখতে পারবে। এজন্যই বিষয়টা একটু ভালো করে প্র্যাকটিস করো, আরও কিছু প্র্যাকটিস করো। আর সেন্টেন্স মেকিংয়ের উপরে আমার আলাদা আলাদা টপিক্সের উপরে ভিডিওগুলো দেওয়া আছে প্লেলিস্ট আকারে, ফ্রি হ্যান্ড রাইটিং প্লেলিস্টটা তোমরা দেখতে পারো। 10টা মতো ভিডিও আছে, খুব সুন্দরভাবে বিষয়টা কমপ্লিট করে নিতে পারবে। কাছেই একটা ইঁদুর খেলছিল, দেখো খেলেছিল না, খেলছিল, তার মানে তার খেলা কাজটা কি হচ্ছিল, চলছিল। তাহলে আমরা প্রথমে বলবো এই খেলা কাজটা কে করছিল, একটি ইঁদুর। তাহলে এ র্যাট, শুধু প্লে বললে হবে না, ওয়াজ প্লেইং, এ র্যাট ওয়াজ প্লেইং, একটা ইঁদুর খেলছিল, কোথায়, কাছে, নিয়ার বাই। তো এভাবে আমরা বাক্যগুলো তৈরি করে নিতে পারি। এখন কথা হচ্ছে কমন যে স্টোরিগুলো আসে, তোমাদের যে কথাটা বলছিলাম, কমন যে স্টোরিগুলো আসে, ধরে নাও তোমাদের গল্প দেওয়া আছে, তোমাদের একটা গল্প আসলো, থার্স্টি ক্রোর গল্পটা। তো এখন সাধারণত প্রথমে কয়েকটা বাক্য তো দেওয়াই থাকে, কিন্তু আমরা যদি সিম্পলি এভাবে একটু চিন্তা করি বা প্র্যাকটিস করি, দেখো একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে, যদি আমরা একটু প্র্যাকটিস করি এভাবে যে একদিন একটি কাক অনেক
তৃষ্ণার্ত হয়েছিল। তাহলে আমরা প্রথমে ভাবলাম, আমি বাক্যগুলো লিখে দিচ্ছি না যাতে তোমাদের এই সামনে ওটা ফোকাস না আসে, তোমরা শুধু কথাগুলো একটু ভালো করে শোনো। যে আমি প্রথমে কি ভাবলাম একটা বাক্য, যে একদিন একটি কাক খুব তৃষ্ণার্ত হয়েছিল। তাহলে এই যে হওয়াটা কাজ হিসেবে আমরা বিকাম ভার্ব ব্যবহার করতে পারি। তাহলে একদিন কথাটা আমরা আগে লিখে নিলাম ওয়ান ডে। একটি কাক, একটি কাকের ইংলিশ কি হবে? এ ক্রো। তাহলে ওয়ান ডে এ ক্রো বিকাম হবে না বিকেম, যেহেতু হয়েছিল পাস্টে, গল্পের ভার্বগুলো সব পাস্টে হয়, তাহলে আমরা কি বলবো? বিকেম, হয়েছিল। কি হয়েছিল? খুব তৃষ্ণার্ত, ভেরি থার্স্টি। এই যে বাক্যগুলো হয়ে গেল। তাহলে সে পানির খোঁজে এদিক ওদিক ছুটছিল। দেখো ছুটছিল, তার মানে তার কাজটা কিন্তু চলছিল। তাহলে আমরা সিম্পলি বলতে পারি হি ওয়াজ ফ্লাইং, হি ওয়াজ ফ্লাইং, সে উড়ছিল। কারণ কাক তো দৌড়ায় না, তাই না, ওড়ে। তাহলে হি ওয়াজ ফ্লাইং, সে উড়ছিল। তো কোথায় উড়ছিল? এখানে সেখানে, হেয়ার অ্যান্ড দেয়ার। হি ওয়াজ ফ্লাইং হেয়ার অ্যান্ড দেয়ার। আমার কি কথা সব পূর্ণ হয়েছে? না, আমি আরও একটা কথা ভাবছিলাম যে পানির খোঁজে। তাহলে সে কেন উড়ছিল? পানির খোঁজে, ইন সার্চিং অফ ওয়াটার। তাহলে হি ওয়াজ ফ্লাইং হেয়ার অ্যান্ড দেয়ার ইন সার্চিং অফ ওয়াটার। বাক্যগুলো ঠিক এভাবেই আমরা জাস্ট আমাদের যে জানা গল্পগুলো আছে, কমন গল্পগুলো যদি আসে, তাহলে এভাবেই এক একটা বাক্য ভাববো এবং মনে সাবজেক্ট ভার্ব বসানোর পরে মনের ভাব পূর্ণ না হওয়া পর্যন্ত এক একটা প্রশ্ন করে এক একটা অংশ বসাতে থাকবা। দেখবো খুব সুন্দরভাবে যে কোনো স্টোরি তোমরা লিখতে পারছো। একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পেরে যাবে। এরপরে আসি, এটা তো গেল কমন স্টোরির কথা। কিন্তু কমন স্টোরি না এসে যদি তোমাদের কোনো ক্রিয়েটিভ স্টোরি আসে, তো সেন্টেন্স মেকিংয়ের বিষয়টা আমরা যেটা দেখলাম আর একটু প্র্যাকটিসও করতে পারি, মানে সাবজেক্ট ভার্ব এবং বাকি অংশ। যেমন এখানে আর একটু প্র্যাকটিস করো যে এক গ্রামে একটা পুরনো বাড়ি ছিল, তাহলে কোনো একটা স্থানে ছিল। তাহলে আমরা এখানে কি বলতে পারি? যে ছিল, দেয়ার ওয়াজ, কি ছিল? একটি পুরনো বাড়ি। তাহলে অ্যান ওল্ড হাউস, কোথায় ছিল? এক গ্রামে। তাহলে ইন এ ভিলেজ, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড হাউস ইন এ ভিলেজ। বাড়িতে বেশ কিছু ইঁদুর বাস করতো। তাহলে এই যে কমন স্টোরিগুলো, এই ধরনের গল্পগুলোই তো লিখতে হয়। তাহলে বাস করতো, বাস করাটা তো একটা কাজ, আমরা অবশ্যই এটাকে খেয়াল করবো। লিভ মানে বাস করা, কিন্তু আমরা লিভ না বলে কি বলবো? লিভড। তো এই বাস করা কাজটা কে করতো? কিছু ইঁদুর, কিছু ইঁদুর, বেশ কিছু ইঁদুর। তাহলে আমরা বলতে পারি সাম র্যাটস লিভড, কোথায়? বাড়িতে। অ্যাট দিস হোম বা অ্যাট দ্যাট হোম, সেখানে তারা অনেক দুষ্টুমি করছিল কাজটা মানে কি? চলছিল। তাহলে এই যে চলছিল বোঝাতে গেলে, তাহলে তোমরা বাক্যগুলো কিভাবে তৈরি করবে এগুলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। বাড়ির কর্তা খুব বিরক্ত একটি পরিকল্পনা করলেন। তাহলে এই বাক্যটা তুমি কিভাবে সাজাবে? এখানে পরিকল্পনা করলেন, কে পরিকল্পনা করলেন? বাড়ির কর্তা, দ্য ওনার অফ দ্য হাউস। আচ্ছা, কি? তাহলে একটি পরিকল্পনা করলেন খুব বিরক্ত হয়ে। এইভাবে তোমরা বাক্যগুলো সাজিয়ে অবশ্যই কমেন্টে লেখো। তিনি একটি বিড়াল নিয়ে আসেন, এর ইংলিশ কী হবে? তিনি নিয়ে আসেন, ব্রিং মানে নিয়ে আসে, তাহলে আমরা ব্রড ব্যবহার করব। একটি বিড়াল, বাক্যটা কী হবে অবশ্যই তোমরা একটু চেষ্টা করো। ফলে ইঁদুরগুলো তাদের গর্ত থেকে বের হতে পারছিল না। তাহলে পারছিল না, কে পারছিল না? ইঁদুরগুলো। ফলের জন্য তুমি অ্যাজ এ রেজাল্ট লিখে দিলে, অ্যাজ এ রেজাল্ট। তাহলে ইঁদুরগুলো, দ্য র্যাটস, পারছিল না। তাহলে মানে এমনিতেই তো বের হতে পারছিল না। কোথা থেকে? গর্ত থেকে। তো এভাবে তোমরা জাস্ট বাক্যগুলো সাজিয়ে কমেন্টের মাধ্যমে লিখবে। যদি লেখো তাহলে আমি বুঝবো যে না, তোমরা বিষয়টা চেষ্টা করছো, অন্তত তোমাদের একটু উপকার হচ্ছে। তো এরপরে আসি, ক্রিয়েটিভ স্টোরিগুলো কীভাবে লিখতে হয়, যেই জায়গাটাই তোমাদের সবথেকে বড় সমস্যা। দেখো, ক্রিয়েটিভ স্টোরি লেখার ক্ষেত্রে যে বিষয়টা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, সেটা হচ্ছে আমি যখন একটা গল্প লিখবো তখন গল্পের জন্য ঠিক যেমন নাম নেব, আমার ঘটনার পরম্পরাগুলো তেমন হতে হবে। মানে তুমি গল্প ভেবে নিয়ে নাম লিখতে যাবে না কখনো, আগে নাম ভাববে যে আমি এইভাবে নামে গল্প লিখবো। যেমন মনে করো আমি একটা গল্প লিখবো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। গল্পের শুরু যাই থাক না কেন, আমি গল্পটা এটা দিয়ে লিখবো। তাহলে আমার সেখানে কী থাকতে হবে? যেমন হচ্ছে কোনো একটা সম্পদ থাকবে সেখানে, সেই সম্পদটা গল্পের মূল যে চরিত্র সে সেটা পাবে, কোনো না কোনোভাবে পাবে, তোমার গল্পের মাধ্যমে সে সেটা পাবে এবং সততার সাথে সে সেটা তার মালিককে ফেরত দিবে। এবং তারপরে এর জন্য সে কোনো একটা পুরস্কার পাবে। যদি তুমি টপিকগুলো ফুটিয়ে তুলতে পারো তাহলে দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বিষয়টা হয়ে যাচ্ছে। আমরা যদি মনে করো একই গল্প আমরা লিখবো রেজাল্ট অফ গ্রিড নিয়ে, তাহলে আমরা তখন কি করব? প্রথমে সে অনেক অসহায় থাকবে, কোনোভাবে সে সম্পদের মালিক হবে, কিন্তু সেই সম্পদ নিয়ে সে খুশি থাকবে না। এর ফলাফলে কী হবে?
হ্যাঁ আরও বেশি সম্পদের মালিক হতে চাইবে। অতিরিক্ত লোভের কারণে সে কোনো একটা ভুল করবে, তাই না, এবং তার সমস্ত সম্পদ হারিয়ে ফেলবে। যখন এভাবে আমরা একটা গল্প সাজাবো তখন সেই আমার গল্পের নামটা রেজাল্ট অফ গ্রিড, এই বিষয়টা সার্থক হবে। একইভাবে মনে করো তুমি একটা গল্প লিখবে হচ্ছে পারসিভারেন্স ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রমী সফলতার চাবিকাঠি। তাহলে প্রথমে তার অসহায়ত্ব ফুটিয়ে তুলতে পারো, এরপরে তার জীবনে অনেক স্ট্রাগল থাকবে এবং সে বিভিন্নভাবে চেষ্টা করবে কিন্তু বারবার ব্যর্থ হবে। তার ব্যর্থতার জন্য সে কখনোই কী করবে না, থেমে থাকবে না, সে আবারও সেটা পাওয়ার চেষ্টা করবে এবং অবশেষে সে সফল হবে। তাহলে যখন এভাবে আমরা এই বিষয়টাকে সাজাবো তখন যে বিষয়টা কী হবে, আমার গল্পের যে নামটা পরিশ্রম করার মাধ্যমে সে সফল হলো এই বিষয়টা ফুটে উঠবে। তাহলে এভাবে কোনো ক্রিয়েটিভ স্টোরি দিলে আমরা খুব সুন্দরভাবে সাজাতে পারি। আসো আমরা আরও কিছু উদাহরণ দেখি বিষয়টার জন্য। যেমন মনে করো তোমাদের গল্পের শুরু এটা দেওয়া আছে, ইট ওয়াজ লেট অ্যাট নাইট, I was taking preparation for my examination. All the members of my family were sleeping, all on a sudden. My phone rang and it was an unknown number. কি বোঝানো হলো যে এটা ছিল লেট অ্যাট নাইট, মানে বেশ গভীর রাত। আই ওয়াজ টেকিং প্রিপারেশন, আমি প্রস্তুতি নিচ্ছিলাম আমার যে পরীক্ষাটা আসছে তার জন্য। আমার পরিবারের সমস্ত মেম্বাররা যারা সদস্য ছিল সবাইকে ঘুমাচ্ছিল। হঠাৎ করে আমার ফোনে একটা কল আসে এবং সেটা একটা অপরিচিত নাম্বার ছিল। তো এই গল্পটার আগেও কোনো এক বোর্ডে আসছে। তাহলে এমন একটা ক্রিয়েটিভ স্টোরি দিয়ে দিলে তখন তোমাকে একটা গল্পের নাম নিতে হবে এবং সেই নামের সাথে মিল রেখে তোমাকে অবশ্যই কী করতে হবে, গল্পটা শেষ করতে হবে। তাহলে এই গল্পের ভাষাগুলো কেমন হতে পারে, ধরে নাও এই গল্পটা আমি প্রথম যে ভাষাটা দিয়েছিলাম সেটা নিয়ে সাজালাম যে আমি গল্পটা লিখবো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দেখো তারপরের গল্পগুলো কেমন হতে পারে, বাক্যগুলো কীভাবে বানাতে হয় সেটা এর আগে আলোচনা করা হয়েছে। এমনিতে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো দেখো আমি গল্পটা এইভাবে সাজিয়ে ফেলতে পারি যে আমি একটু ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলাম। ফোনের অপর প্রান্তে আমার অনেক পরিচিত একজনের কণ্ঠ শুনতে পেলাম। সে আমার সহপাঠী, আমার কাছে এসেছিল পরীক্ষার জন্য কিছু নোট নিতে। আমি নোটগুলো নিয়ে নিচে নামলাম। আমি গল্প সাজাচ্ছি। এখন আমার টার্গেট, আমি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বিষয়টা ফোটাবো। তাহলে আমাকে অবশ্যই কোনো একটা সম্পদের কাছে যেতে হবে। তাকে যখন নোটগুলো দিচ্ছিলাম হঠাৎ খেয়াল করলাম রাস্তার পাশে একটা কালো ব্যাগ পড়ে আছে। আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম, ব্যাগটি কি তোমার? সে বলল না। আমরা ব্যাগটি নিলাম, ব্যাগটি বেশ ভারী ছিল। আমার বন্ধু বলল, ব্যাগটি খুলে দেখো তার মধ্যে কি আছে। ব্যাগটি খুলে দেখে আমরা অনেক অবাক হলাম। ব্যাগ ভর্তি টাকা ছিল। আমরা কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেলাম। আমরা বুঝতে পারছিলাম না এখন কি করব। অবশেষে দুই বন্ধু সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক ব্যাগটি তার মালিককে ফেরত দিতেই হবে। আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম কেউ ব্যাগের খোঁজে আসে কিনা, কিন্তু কেউ এলো না। এরপর আমার বন্ধু বাড়ি চলে গেল। পরের দিন আমরা দুজন ব্যাগটি নিয়ে থানায় গেলাম। সেখানে গিয়ে দেখি একজন লোক বাইরে বসে কান্না করছে। আমরা জিজ্ঞাসা করলাম, আপনি কেন কান্না করছেন? লোকটি আমাদের হাতে ব্যাগটি দেখেই চিনে ফেললো এবং কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আজকে আমার মায়ের অপারেশন, আমি জমি বিক্রি করে টাকা নিয়ে আসছিলাম, কিন্তু আমার ব্যাগটি কোথায় পড়ে গিয়েছিল আমি মনে করতে পারছিলাম না। এই কারণেই আমি থানায় এসেছিলাম। তোমরা এই ব্যাগটি কোথায় পেলে? আমরা সব খুলে বললাম। লোকটি তার ব্যাগ ফেরত পেয়ে অনেক খুশি হলো এবং আমাদের জন্য অনেক দোয়া করল। তাহলে এই জায়গাটায় দেখো, আমি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি গল্পটা সাজাতে চেয়েছি, সেজন্য আমি এই জায়গা থেকেও ঘুরিয়ে ফিরিয়ে তাকে একটা সম্পদের কাছে নিয়ে গেলাম এবং সম্পদটা তারা একটা ওয়েতে কী করলো, ফেরত দিল। এরপরে আসি, এই গল্পটাকেই যদি আমরা পরের যে থিমটা নিয়েছিলাম যেমন রেজাল্ট অফ গ্রিড আকারে সাজাতে চাই, তাহলে তখন গল্পটা কেমন হতে পারে? তখন তার লোভটাকে আমাদের ফুটিয়ে তুলতে হবে। আমি ফোনটি রিসিভ করলাম। ফোনের ওই পাশ থেকে ভারী কণ্ঠে ভেসে আসলো, আপনাকে অভিনন্দন, আপনি আমাদের লাকি ড্রয়ের উইনার, আপনি 1 লক্ষ টাকা পুরস্কার হিসেবে পাবেন, আপনি কি টাকাটি নিতে চান? এই কথা শুনে আমি অনেক আনন্দিত হলাম। আমি বললাম, হ্যাঁ অবশ্যই আমি টাকা নিতে চাই। লোকটি বলল, তাহলে আপনার সম্পূর্ণ ঠিকানা কি বলুন, আপনার ঠিকানায় এই টাকা পাঠিয়ে দেওয়া হবে। আমি আমার সম্পূর্ণ ঠিকানাটি বললাম। এরপরে লোকটি বলল, এই 1 লক্ষ টাকা নিতে হলে আপনাকে টাকা পাঠানোর খরচ বাবদ 5,000 টাকা পাঠাতে হবে, আপনি কি পারবেন? আমি বিকাশে 5,000 টাকা ছিল। আমি বললাম, হ্যাঁ অবশ্যই পারবো।
এরপর লোকটি একটি নাম্বার দিল এবং সেখানে 5,000 টাকা পাঠাতে বলল। আমি কোনো কিছু না ভেবেই সেখানে 5,000 টাকা পাঠিয়ে দিলাম। লোকটি বলল, আগামী 2 দিনের ভিতরে আপনার বাড়িতে আপনার পুরস্কার পৌঁছে যাবে। আমি অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করতে লাগলাম। এভাবে 2 দিন 4 দিন পার হয়ে যায়, কিন্তু আমার টাকা আর আসে না। আমি সেই নাম্বারে বারবার ফোন দিতে থাকলাম, কিন্তু এই নাম্বারে আর ফোন ঢোকে না। অবশেষে আমি বুঝতে পারলাম কোনো কিছু না চিন্তা করে টাকার লোভের জন্য আমার আজকেই ক্ষতিটা হলো, এবং জীবনে একটা শিক্ষা পেলাম আর কোনো দিন লোভ করব না। তাহলে রেজাল্ট অফ গ্রিড, এই থিমটা তখন ফুটে উঠছে। ওই একই গল্পের যদি আমরা লিখতে চাই যে পারসিভারেন্স ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রমী সফলতার চাবিকাঠি, গল্পটা কেমন হতে পারে? আমি জাস্ট উদাহরণস্বরূপ তোমাদের কিছু বলছি, কারণ অনেক স্টুডেন্ট আছো বাক্য লিখতে পারো, তারপরেও দেখা যাচ্ছে গল্প সাজাতে পারছো না বলে কমপ্লিটিং স্টোরিগুলো তারা এলোমেলো লিখে আসো, বা গল্পের নামের সাথে গল্পের ঠিক রাখো না, সেক্ষেত্রে মার্কটা পাও না। ওই একই গল্প যদি আমি চাই যে, তখন আমার যেহেতু উদ্দেশ্য আমি পরিশ্রম ফুটিয়ে তুলবো, তো আমি এইভাবে গল্পটা সাজিয়ে ফেলতে পারি যে আমি ফোনটা রিসিভ করে দেখি আমার একজন ক্লাসমেট, তার কণ্ঠটা অনেক ভারী মনে হচ্ছিল, সে অনেক উদ্বিগ্ন ছিল, কারণ 1 মাস পরে আমাদের এইচএসসি পরীক্ষা। সে বলল, তুমি জানো আমার বাবা নেই, আমাকে সংসারের সমস্ত খরচ চালাতে হয়, সাংসারিক কাজ করতে যে পড়াশোনা তেমন কিছুই করতে পারিনি, আর 1 মাস পর পরীক্ষা, আমি কিভাবে পাশ করব? আমি তাকে বললাম, তুমি যদি এই 1টা মাস পরিশ্রম করো তাহলে অবশ্যই তুমি তার ফল পাবে। আমি তাকে পরের দিন আমার সাথে দেখা করতে বলি, আমার সমস্ত বিষয়ে আমি যেভাবে প্রস্তুতি নিচ্ছি, আমার যে নোটগুলো ছিল সেগুলো তাকে দিই, এবং বলি যখনই সময় পাবে পড়াশোনা করো, ইনশাল্লাহ আল্লাহ তোমার জন্য ভালো কিছুই রাখবে। সে অনেক পরিশ্রম করা শুরু করলো। সে প্রতিদিন 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত পড়াশোনা করলো। 1 মাসের মধ্যেই সে তার সিলেবাস কমপ্লিট করলো। রেজাল্টের দিন দেখা গেল সে পরীক্ষায় 4.50 পেয়েছে। পরিশ্রম করলে অবশ্যই সফলতা আসে। তাহলে এই যে পরিশ্রমী সফলতার চাবিকাঠি, এই বিষয়টা আমার গল্পের মাধ্যমে কি হচ্ছে, ফুটে উঠছে। তো সর্বশেষ, তো এইভাবে তুমি জাস্ট ওই যে বাক্যগুলো বানানো, মনে করো তুমি ভাবলে যে আমি ফোনটা রিসিভ করে দেখি, বা আমি ফোনটা রিসিভ করলাম, আই রিসিভ দ্য কল। তারপরে আমার একজন ক্লাসমেট, তার কণ্ঠ মানে দেখি আমার একজন ক্লাসমেট, আই রিসিভ দ্য কল অ্যান্ড স, এবং দেখলাম হি ওয়াজ মাই ক্লাসমেট, সে আমার একজন কি সহপাঠী। তো এভাবে তোমরা জাস্ট বাক্যগুলো এক একটা বাক্য ভাবো, এবং প্রথম যে থিমটা আলোচনা করছো এভাবে বাক্যগুলো সাজাতে থাকো, তাহলে তোমরা অবশ্যই ক্রিয়েটিভ স্টোরিগুলো সুন্দরভাবে লিখতে পারবে এবং পরীক্ষায় ফুল মার্কস পাওয়ার মতো। এবার আসি সর্বশেষ যে বিষয়টা বলেছিলাম, যে নিনজা টেকনিক একটা, যারা আরও দুর্বল স্টুডেন্ট বা মনে করছো যে না আমি এভাবে গল্প এত বানিয়ে লিখতে পারবো না, তাদের জন্য প্রথমে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কুমিরের পিঠে ঘাস কাটা গল্প। এই গল্পটা না শুনলে তোমরা এই টেকনিকটা বুঝতে পারবে না। একজন শিক্ষক ক্লাসে তার ছাত্রদের কাজ দিয়েছে, হোমওয়ার্ক, যে রচনা লিখতে হবে 5 পৃষ্ঠা। তো প্রথম দিন রচনার বিষয়বস্তু দিয়েছে কুমির। তো একজন স্টুডেন্ট, মোটামুটি মানের স্টুডেন্ট, এখন 5 পৃষ্ঠা লিখতেই হবে, তা নাহলে তো স্যারের হাতে মার খাওয়া লাগতে পারে, এমন একটা ভয়। এখন সে কুমির নিয়ে খুব বেশি কিছু জানে না, সে লেখা শুরু করেছে। সে প্রথমে লিখছে যে কুমির একটা উভয়চর প্রাণী, কুমির জলেও বাস করে, ডাঙায়ও বাস করে, কুমিরের লম্বা একটা লেজ আছে, অনেক বড় একটা গাল আছে, গালে বড় বড় দাঁত আছে। এভাবে কয়েকটা প্রশ্ন কথা লেখার পরে সে আর কিছু খুঁজে পাচ্ছে না। এরপরে সে লেখা শুরু করছে বাদ বাকি যে পৃষ্ঠাগুলো, 5 পৃষ্ঠা তো বোঝাতেই হবে। তো লিখছে কুমিরের পিঠে ঘাস কাটা, ঘাস কাটা, ঘাস কাটা, ঘাস কাটা দিয়ে বাদ বাকি 5 পেজ পূর্ণ করে ফেলছে। তো শিক্ষক দেখলো যে তো একটা মহাবিপদ। শিক্ষক বলল যে পরের দিন তোমরা গরু নিয়ে লেখো। তো ছেলেটা পরের দিনও লিখছে, প্রথমে যতটুকু পারে। প্রথমে গরুর 4টা পা আছে, একটা লম্বা শিং আছে, এই ধরনের কিছু কিছু কথা লিখছে। গরু আমাদের দুধ দেয়, এভাবে কিছু কথা লেখার পরে বলছে যে একদিন গরু ঘাস খেতে গেল নদীর পাড়ে। নদীর পাড়ে একটা কুমির ছিল, সেই কুমিরের পিঠে ঘাস কাটা দিয়ে সে 5 পেজ পূর্ণ করে ফেলছে। তো এর পরের দিন শিক্ষক দেখছে যে কীভাবে ঘাস কাটা থেকে বের করা যায়। তো পরের দিন দিয়েছে আমার প্রিয় শিক্ষক। এরপরে ছেলেটি ওই একইভাবে কাজ করছে। প্রথমে শিক্ষক নিয়ে যে কথাগুলো সে পারছে মোটামুটি লিখছে। লেখার পরে লিখছে যে শিক্ষকের বাসা ছিল নদীর ধারে, নদীতে একটা কুমির ছিল, কুমিরের পিঠে ঘাস কাটা।
তো এভাবে সে কি করছে, তার যেটাই দেওয়া হোক না কেন সে সেই বিষয়টাকে ওই কুমিরের খাস কাটাতে নিয়ে যাবে। তো ক্রিয়েটিভ স্টোরির ক্ষেত্রে তোমাদের এই টেকনিকটাই ফলো করতে হবে। যেমন মনে করো তুমি যে কোনো একটা গল্প, যেমন অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসিটা তুমি কোনোভাবে পড়ে রাখলে, তাহলে সেখানকার থিম হচ্ছে সে কোনো একটা সম্পদ পাবে এবং সেই সম্পদটাকে সে ফেরত দেবে। তো সম্পদ পাওয়া পর্যন্ত তারপরে সব ওই খাস কাটা সিস্টেম, মানে পরে ফেরত দেওয়ার সিস্টেম সবগুলোরই একই থাকবে। তো এভাবে আমরা একটু প্র্যাকটিস করতে পারি যে কোনো গল্পকে আমরা এই কুমিরের খাস কাটা মতো করে কীভাবে লিখে ফেলতে পারি। উদাহরণস্বরূপ দেখো, যেহেতু আমাদের টার্গেট একটা, গল্পটা এমন দেওয়া থাকলো যে পারুল ওয়াজ এ স্কুল গার্ল হুজ প্যারেন্টস ওয়ার ল্যান্ডলেস, যার বাবা মা হচ্ছে ভূমিহীন ছিল। দে ওয়ার আনএবল টু বেয়ার হার এডুকেশনাল এক্সপেন্সেস, তার যে শিক্ষার খরচ এটা বহন করতে অক্ষম ছিল। বাট পারুল ওয়াজ ডিটারমাইন্ড, কিন্তু পারুল ছিল খুবই দৃঢ় প্রতিজ্ঞ। তো এই গল্পকেও কি আমরা অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসিতে নিয়ে যেতে পারি কিনা? পারি। এখানে সম্পদ হিসেবে আমরা নিতে পারি মনে করো কোনো একটা দায়িত্ব। মনে করো গল্পটা এইভাবে লিখলাম, বা তুমি যদি এই গল্পটাকেও জাস্ট ওই ব্যাগের কাছেই নিয়ে যাও, যে একদিন পারুল স্কুলে যাচ্ছিল, যাওয়ার পথে সে রাস্তার ধারে দেখলো একটা ব্যাগ পড়ে আছে, ব্যাগ ভর্তি টাকা ছিল। এরপরে গল্পগুলো সব সেম। এর রিওয়ার্ড হিসেবে সে শেষে কী পেতে পারে, যাকে সে টাকাগুলো ফেরত দিল সে তার সারা জীবনের পড়াশোনার ব্যয় বহন করলো। তাহলে এটা তার জন্য কি হয়ে গেল, একটা রিওয়ার্ড হয়ে গেল। একইভাবে মনে করো এগুলো সব বোর্ডে আসা গল্প। রিমা ইজ এ গার্ল অফ HSC ফার্স্ট ইয়ার অ্যাট এ রিনোয়েট কলেজ ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি শি ওয়াজ এইজারলি ওয়েটিং টু জয়েন। সে খুব আগ্রহের সাথে অপেক্ষা করছিল বইমেলায় যেতে। বাট হার প্যারেন্টস ইন্টারপ্রিটেড হার, তার বাবা মা তাকে নিষেধ করছিল, বাধা দিচ্ছিল। তো এরপরে মনে করো আমাকে গল্পটাকে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি বা কুমিরের খাস কাটা বলো বা টাকার ব্যাগের কাছে আমাকে নিয়ে যেতে হবে। শুধু এতটুকু দুই একটা বাক্য লিখতে পারলে তুমি যে কোনো গল্প এই একই গল্প দিয়ে লিখে যেতে পারবে। যেমন তুমি বললে যে অবশেষে অনেক জেদাজেদির পরে তার বাবা মা রাজি হয়। পারুল তার বন্ধুদের সাথে বইমেলায় যাচ্ছিল, যাওয়ার পথে তারা একটা কালো ব্যাগ দেখতে পায়। এই যে ব্যাগের কাছে পৌঁছে গেলে মানে তারপরে কি সেই কুমিরের পিঠে খাস কাটা মতো। আরেকটা গল্প দেখো, বিথি যে শেল্টারলেস হেল্পলেস স্ট্রেট অরফেন of 10 years who sells flowers on the intersection of Dhaka Street. She lives on the income of what she gets from selling flowers. মানে ফুল বেচে সে যা পায় তার উপরে সে জীবনযাপন করে। One day while she was selling flower in the traffic jam. তাহলে এটা তো আরও সহজ, তুমি এখান থেকেই শুরু করে দিতে পারো। Suddenly he saw a money bag. তো এরপরে সে মানি ব্যাগটা পেল, মানি ব্যাগটা সে একইভাবে ফেরত দিবে এবং রিওয়ার্ড হিসেবে কী পাবে, রিওয়ার্ড হিসেবে সে লোকটা তাকে একটা ভালো কাজের ব্যবস্থা করে দিল। ফলে এভাবে আমরা যে কোনো গল্পে আসুক না কেন, ক্রিয়েটিভ স্টোরি আসলে আমার টার্গেট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আমার টার্গেট আমি ওটাকে একটা ব্যাগের কাছে নিয়ে যাব এবং কুমিরের পিঠে খাস কাটা মতো করে গল্পটা খুব সুন্দরভাবে লিখে দিতে পারবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগছে। যদি সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্টের মাধ্যমে জানাবে, বা তোমাদের যে কোনো সমস্যা বা যে কোনো মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো অথবা শেয়ার করে দিতে পারো বন্ধুদের সাথে। মনে করো তুমি লেটার লিখবে বা ইমেল লিখবে প্রাইজ গিভিং সেরিমনি নিয়ে। তো প্রাইজ গিভিং সেরিমনিটা কি, এই বিষয়টাই তো তোমাকে বর্ণনা করতে হবে। তাহলে আমরা এমনিতেই সিম্পলি বলতে পারি, এখানে যেমন আমি কিছু বাক্য লিখে রাখছি, দেখো এই কথাগুলো তোমরা আগে বাংলাই ভাবো, যে প্রত্যেক বছর আমাদের স্কুলে মানে এই যে প্রাইজ গিভিং সেরিমনি বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, সেখানে পুরস্কার বিতরণের অনুষ্ঠান থাকে। তো সেখানে কে প্রধান অতিথি থাকে, কখন অনুষ্ঠানটা শুরু হয়েছিল, এটা কখন শেষ হয়েছিল, এই অনুষ্ঠানগুলো স্কুলটা কিভাবে সাজানো হয়েছিল, এই কথাগুলো বলেই তো ইমেলটি লিখতে হয়, তাই না? মনে করো তোমার কোনো ফ্রেন্ডের বাবা মারা গেছে, সেই সময় আমরা কি লিখে থাকি মূলত? আমরা লিখে থাকি কি, যে তোমার বাবা আমার মারা গেছে, এটা আসলে সবার জন্যই সবার সাথেই ঘটবে, এর জন্য তুমি মন খারাপ করো না, নিজেকে শক্ত করো, এই ধরনের সান্ত্বনা দিয়ে আমরা কিছু বাক্য লিখি। তাহলে এই যে কথাগুলো আমরা বাংলায় ভাবছি, এই কথাগুলো যদি ইংলিশে তুমি রূপান্তর করতে পারো, সেজন্য তুমি অবশ্যই ওই 7টা দিনের ওই ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স আছে, মাত্র 7টা ভিডিও, এই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবে। আসলে আমরা আজকের যে বিষয়গুলো এগুলো দেখিনি। প্রথম আমরা যেটা দেখব যে প্রাইজ গিভিং সেরিমনি অফ ইউর স্কুল, এ সম্পর্কে বডিটা তাহলে কেমন হতে পারে। আমি এখানে যে বাক্যগুলো লিখে রাখছি,
যে এভরি ইয়ার প্রতি বছর আওয়ার স্কুল হোল্ডস আমাদের স্কুলে অনুষ্ঠিত হয় এ গ্র্যান্ড প্রাইজ গিভিং সেরিমনি, একটা বড় প্রাইজ গিভিং সেরিমনি, পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। দ্য লাস্ট সেরিমনি অর্থাৎ সর্বশেষ যে সেরিমনিটা বা পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা হয়েছে এটা হেল্ড অন ফ্রাইডে লাস্ট, মানে গত শুক্রবারে অনুষ্ঠিত হয়েছে। দ্য স্কুল বিল্ডিংস ওয়ার ডেকোরেটেড নাইসলি, স্কুলের যে ঘরটা যে বিল্ডিংটা সেটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছিল। দ্য ডিসি ওয়াজ দ্য চিফ গেস্ট, যে ডিসি ডিস্ট্রিক্ট কমিশনার ছিলেন কি প্রধান অতিথি অব দ্য ফাংশনের। দ্য ফাংশন স্টার্ট, এই ফাংশনটি শুরু হয়েছিল অ্যাট 10 AM, সকাল 10টায়, উইথ আওয়ার ন্যাশনাল অ্যান্থম, আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে। দেন দ্য চিফ গেস্ট গেভ অ্যাওয়ে, এরপরে প্রধান অতিথি বিতরণ করেছিলেন প্রাইজ অর্থাৎ পুরস্কার এমং দ্য উইনার্স, বিজয়ীদের মধ্যে। তাহলে এই ধরনের কিছু বাক্য, যেমন হচ্ছে যদি তোমার ফাদার্স বা মাদার্স ডেথ সম্পর্কে আমরা কি বলতে পারি, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, টুডে অর টুমোরো, আজ হোক অথবা কাল, এভরিবডি মাস্ট ডাই, সবাইকে মারা যেতেই হবে। উইথ দ্য কোর্স অফ টাইম, অর্থাৎ সময়ের ব্যবধানে, ইউ অ্যান্ড আই অলসো উইল ডাই, তুমি এবং আমি সবাই মারা যাব। দ্য নিউজ অফ দ্য সাডেন ডেথ, মানে হঠাৎ মৃত্যুর যে সংবাদ, অফ ইয়োর মাদার অথবা ফাদার, হ্যাজ কাম টু মি, এটা আমার কাছে এসেছে বা আমি জেনেছি, অ্যাজ এ বোল্ট ফ্রম দ্য বুলো, হঠাৎ করে। ইট ইজ এ গ্রেট লস ফর ইউ, এটা তোমার জন্য অনেক বড় একটা ক্ষতি। আই ডোন্ট হ্যাভ এনি ল্যাঙ্গুয়েজ, আমার কোনো ভাষা নেই, টু কনসোল ইউ, তোমাকে বোঝানোর মতো। আই রিকোয়েস্ট ইউ, আমি তোমাকে অনুরোধ করছি, টু ইনডোর দিস স্যাড ইনসিডেন্ট উইথ কাভারেজ, এই যে হচ্ছে যে মর্মান্তিক ঘটনা বা দুঃখজনক যে ঘটনাটা ঘটেছে এটা সাহসের সাথে মোকাবেলা করো। লেটস প্রে টু আল্লাহ, চলো আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, ফর হার অথবা হিজ ডিপার্ট সোল, তার যে আত্মাটা, তার আত্মার মঙ্গলের জন্য আমরা খোদার কাছে আল্লাহর কাছে প্রার্থনা করি। তাহলে এইভাবে বাক্যগুলা লিখতে হবে। শেষেরটা যেটা ছিল দ্য ম্যারেজ সেরিমনি অফ ইউর ইল্ডার ব্রাদার অর সিস্টার, আমরা এই ক্ষেত্রে কি বলতে পারি, ইউ উইল বি গ্ল্যাড, তুমি জেনে খুশি হবে, টু নো দ্যাট, মানে এটা জেনে যে, দ্য ম্যারেজ সেরিমনি অফ মাই ইল্ডার সিস্টার, আমার বড় বোনের বিবাহ অনুষ্ঠান, উইল বি হেল্ড, এটা অনুষ্ঠিত হবে, অন সানডে নেক্সট, মানে পরবর্তী রবিবারে। অল অফ মাই ফ্রেন্ডস, আমার সমস্ত বন্ধুরাই, উইল অ্যাটেন্ড, যোগদান করছে বা আসছে, দ্য ম্যারেজ সেরিমনি, এই বিবাহের অনুষ্ঠানে। আই উড রিকোয়েস্ট ইউ, আমি তোমাকে অনুরোধ করছি, টু কাম, আসতে, টু আওয়ার হাউস, আমাদের বাড়িতে, অ্যাট লিস্ট 3 days আর্লিয়ার, অন্তত 3 দিন আগে তুমি আমাদের বাড়িতে আসবে। তো এই ধরনের প্রত্যেকটা বিষয়ে যে বিষয়গুলো থেকে আসে সেগুলো বিষয়গুলো থেকে সম্পর্কে 4টা থেকে 5টা করে বাক্য তোমরা নিজেদের মতো করে আয়ত্ত করবে। যদি তুমি মনে করো না তুমি বানাতে পারছো না, তাহলে মুখস্থ করো, কিন্তু বুঝে অর্থ বুঝে মুখস্থ করো, পড়ে রাখো, এক একটা বিষয়ে 4টা থেকে 5টা বাক্য বলার মতো। আসলে এবার আমরা দেখি যে আসলে এটা কিভাবে লেখা সম্ভব। এই যে বিষয়টা, এই বিষয়টা কিভাবে তুমি লিখতে পারো, এই বিষয়টা আমরা একটু খেয়াল করি। গতদিন তোমাদের এই ফরম্যাটটা দেওয়া হয়েছিল যে এইভাবে তোমরা যে কোনো ধরনের ইমেল লিখতে পারবে। তাহলে যদি মনে করো আমরা লিখতে চাই যে প্রাইজ গিভিং সেরিমনি এই বিষয়টা নিয়ে, তাহলে আমরা সাবজেক্টে দেবো কোনটা, আমাদের যে সাবজেক্ট হবে কি প্রাইজ গিভিং সেরিমনি অফ ইয়োর স্কুল, যেটা আছে এই ইয়োর স্কুলের জায়গায় আমরা ব্যবহার করব মাই স্কুল। তাহলে আমরা এটা এভাবে বলতেই পারি যে সাবজেক্ট হচ্ছে কি প্রাইজ গিভিং সেরিমনি অফ ইয়োরের জায়গায় কি লিখতে হবে, ইয়োরের জায়গায় অফ মাই স্কুল, কারণ তোমাকে লিখতে বলছে আর তুমি তো আর বলতে পারবে না যে তোমার স্কুলে, তোমাকে কি বলতে হবে, আমার স্কুলের। মাই ডিয়ার ফ্রেন্ড, অবশ্যই যেহেতু এটা বন্ধুর কাছে লিখছে তাহলে এখানে বাবা আসবে না, আমরা কি লিখবো, মাই ডিয়ার ফ্রেন্ড। আচ্ছা, অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ অথবা সালাম, যেহেতু বন্ধুকে আমি ভালোবাসাই জানাতে পারি, যদি তোমার থেকে বড় কেউ হয় তাহলে তুমি সেখানে কি সালাম জানাবা। আই হোপ ইউ আর ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। এখন দেখো বলেছিলাম যে এই 3টা বাক্যের ভিতর থেকে যে কোনো একটা বাক্য তোমাকে নিতে হবে। তাহলে এটা কোন ধরনের, এটা এমন হতে পারে যে তোমার বন্ধু তোমার কাছে জানতে চেয়েছে, তাই না? তাহলে তুমি এখানে দিতে পারো যে আই গট ইউর লেটার, অর্থাৎ এই 2 নম্বরটা তুমি ব্যবহার করতে পারো। তুমি 2 নম্বরটা ব্যবহার করলে, অর্থাৎ বাকিগুলা বাদ দিয়ে এখানে তুমি 2 নম্বরের এই লাইনটা ব্যবহার করে দিলে যে আই গট ইউর লেটার ইয়েস্টারডে। এই যে লাইনটা দেওয়ার পরে দেখো আমি এটা কমপ্লিট করি, যে আই গট ইউর লেটার, তুমি যদি ইমেল লেখো তাহলে আর এখানে লেটারটা নেওয়া যাবে না, তুমি সেখানে কি ইমেলটাকে উল্লেখ করলে, যে কোনো একটা, হয় লেটার লিখলে লেটার, ইমেল লিখলে ইমেল। তাহলে আই গট ইউর ইমেল ইয়েস্টারডে অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর সুইট নোট। ইন ইউর লেটার, তোমার পত্রে, ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট
অ্যাবাউট দিয়ে তুমি যে সাবজেক্টে যে বিষয়টা দিবে এই বিষয়টাই এখানে আবার রিপিট করবে, যে ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরিমনি অফ মাই স্কুল। তো এরপরে আসি, আমরা যে লাইনগুলো একটু আগে বলছিলাম যে তোমাকে অবশ্যই কয়েকটা লাইন জানতে হবে, তুমি এখান থেকে ইচ্ছা করলে এর থেকে আরও ছোটও করতে পারো। এই ধরনের যে লাইনগুলো তোমাদেরকে আয়ত্ত করতে বলা হচ্ছে, এই লাইনগুলো তোমরা এরপরে উল্লেখ করে দিবে, ঠিক আছে? মানে ঠিক যেভাবে আছে এইভাবে এই লাইনগুলো তুমি লিখে দিলে, যে এভরি ইয়ার যে বিষয়গুলো একটু আগে তোমাদেরকে পড়ে শোনানো হলো। তাহলে এই লাইনগুলো লেখার পরে ইমেলের যে শেষ অংশটা লিখে ইয়োর লাভিং ফ্রেন্ড, তাহলে এখানে তো ছন থাকবে না, এখানে তোমার নাম লিখে দিলে। এখানে আমি আমার নাম লিখে দিচ্ছি, তোমরা এখানে তোমাদের নামটা লিখে দিলে। তাহলেই দেখো, যদি এইভাবে ইমেল বা লেটার লেখা শিখো, তাহলে তুমি যে কোনো ধরনের ইমেল বা লেটার আসলে তুমি খুব সুন্দর করে লিখতে পারবে এবং সেখানে ফুল মার্কস পাবে। আশা করি বন্ধুরা তোমরা ভিডিওটি বুঝতে পারছো। যদি কোনো অংশে তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভিডিওটা যদি সামান্য পরিমাণ তোমাদের উপকার করে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আরও কিছু মানুষের কাছে ভিডিওটি পৌঁছে দাও। এই অনুরোধটা রেখে আজকের মতো শেষ করছি। সাধারণত এই শর্টকাট টেকনিকগুলো মূলত দুর্বল স্টুডেন্টদের জন্য হলেও আজকে আমি এমন কিছু ট্রিক শেয়ার করব যার মাধ্যমে তোমরা এই প্যারাগ্রাফ লিখে পরীক্ষায় ফুল মার্কস পেতে পারো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি এটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আজকে আমরা যে প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব তার ভিতরে আছে মোবাইল ফোন, কম্পিউটার, ইন্টারনেট, ইমেল, ফ্যাক্স, মানিগ্রাম, ইলেকট্রিসিটি, এই ধরনের যে বৈজ্ঞানিক বিষয়গুলো রয়েছে সেগুলো তোমরা শর্টকাটে কিভাবে লিখতে পারো। একটা প্যারাগ্রাফের মাধ্যমে তোমরা যে কোনোটা লিখতে পারবে। তো আজকে আমরা আগে প্যারাগ্রাফটা দেখি, এরপরে তোমাদের শর্ট টেকনিকটা অর্থাৎ ভালো মার্কস পাওয়ার টেকনিকটা আলোচনা করব। তো প্রথমে আমরা যে কথাগুলো লিখতে পারি, উই লিভ আমরা বসবাস করি, ইন দ্য এজ অফ মডার্ন সায়েন্স অর্থাৎ ইন দ্য এজ অর্থাৎ যুগে, অফ মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞানের। সায়েন্টিস্টস অর্থাৎ যারা বিজ্ঞানী, হ্যাভ ইনভেন্টেড তারা আবিষ্কার করেছে, ম্যানি ওয়ান্ডারফুল থিংস অনেক আশ্চর্যজনক বিষয়, উইথ দ্য মেজর হেল্প অর্থাৎ বড় সাহায্য নিয়ে, অফ সায়েন্স বিজ্ঞানের, অ্যান্ড টেকনোলজি এবং প্রযুক্তির, বিজ্ঞান এবং প্রযুক্তির সাহায্য নিয়ে তারা অনেক আশ্চর্য অনেক কিছু আবিষ্কার করেছে। এরপরে টপিকস নাম, মনে করো তোমার মোবাইল ফোন নিয়ে লিখতে বলা হয়েছে, তাহলে লিখবে কি মোবাইল ফোন ইজ ওয়ান অফ দেম। অথবা ইন্টারনেট নিয়ে লিখতে বলা হয়েছে, ইন্টারনেট ইজ ওয়ান অফ দেম। অর্থাৎ যে বিষয়টা নিয়ে লিখতে বলা হবে টপিকস নেমে তোমরা ওই টপিকটার নামটা দিয়ে দিবা। এরপরে ইট ইজ দ্য সাকসেস, এটা হচ্ছে সফলতা, অফ সায়েন্স বিজ্ঞানের, ফর দ্য ওয়ার্ল্ড বিশ্বের জন্য। টুডে উই ক্যান এনজয়, এখন আমরা উপভোগ করতে পারি, ভেরিয়াস অবজেক্টস বিভিন্ন বিষয়, অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের, থ্রো দিয়ে তুমি এখানে যে বিষয়টা দিয়ে লিখতে বলা হয়েছে, মনে করো থ্রো মোবাইল ফোন। ইট ব্রট এটা নিয়ে এসেছে, দ্য রিমোটেস্ট প্লেস অফ দ্য ওয়ার্ল্ড ইন হ্যান্ড, মানে বিশ্বের সমস্ত জায়গাকে এটা হাতের মুঠোয় নিয়ে এসেছে। ইট হ্যাজ সাম এক্সেপশনাল পাওয়ার, এর কিছু এক্সেপশনাল মানে একেবারে অস্বাভাবিক কিছু শক্তি রয়েছে। উই শুড ইউজ আমরা আমাদের ব্যবহার করা উচিত, দিস টেকনোলজি এই প্রযুক্তি, প্রপারলি উপযুক্তভাবে। উই ক্যান ইনরিচ আমরা বাড়াতে পারি, আওয়ার নলেজ আমাদের জ্ঞান, বাই ইউজিং ইট এটা ব্যবহার করে, ইন ডিফারেন্ট সেক্টর বিভিন্ন সেক্টরে বা বিভিন্ন অংশে। এরপরে আবার তুমি যে বিষয়টা নিয়ে লিখছো, মনে করো মোবাইল ফোন গিভস আস, মোবাইল ফোন আমাদেরকে দিয়েছে, মোর অপরচুনিটি আরও বেশি সুযোগ সুবিধা, অ্যান্ড ইট মেইনলি ইনফ্লুয়েন্স এবং এটা প্রধানত প্রভাব ফেলেছে, মোর অন ইয়াং জেনারেশন অর্থাৎ যুবক সমাজের উপরে এটা কি সবথেকে বেশি প্রধানত প্রভাব ফেলেছে। অ্যাজ যেহেতু এভরিথিং হ্যাজ ইটস বোথ সব কিছুরই আছে এর উভয় নেগেটিভ অ্যান্ড পজিটিভ সাইড খারাপ এবং ভালো দিক, সো মোবাইল ফোন হ্যাজ অলসো টু সাইড মোবাইল ফোনেরও কি দুইটি দিক রয়েছে। উই শুড ইউজ আমাদের ব্যবহার করা উচিত, অনলি গুড সাইড অর্থাৎ আমাদের শুধুমাত্র ভালো দিকটাই ব্যবহার করা উচিত, উইল বি ভেরি ইউজফুল ফর আস যেটা আমাদের জন্য খুবই উপকারী হবে। তাহলে এটা আমরা মূল পার্টটা এটা লিখব, কিন্তু তুমি যদি মানে একেবারেই দুর্বল হয়ে থাকো, স্টুডেন্ট একেবারেই তোমার কোনো কিছু মুখস্থ থাকে না বা মনে রাখতে পারো না, তাহলে তুমি শুধু অন্তত কিছু না লিখে আসার থেকে এটা লিখতে পারো। আর তোমরা যদি এখান থেকে একেবারে ফুল মার্কস নিশ্চিত করতে চাও তাহলে তোমাদের একটা টেকনিক ফলো করতে হবে। আর সেই টেকনিকটা হচ্ছে তোমাদের যে বিষয়ে প্যারাগ্রাফগুলো আসতে পারে তুমি সায়েন্টিফিক এই বিষয়গুলোর অন্তত সংজ্ঞাটা জেনে রাখবে। তোমরা যারা 1 নম্বর ভিডিওটি দেখেছো সেখানে আলোচনা করা হয়েছিল, মনে করো এখানে কম্পিউটার নিয়ে তোমাদেরকে প্যারাগ্রাফ আসছে,
তাহলে এই অংশটা লেখার আগে অবশ্যই তুমি কম্পিউটারের যে পরিচয়, এই পরিচয়টা আগে প্রকাশ করবে। যেমন কম্পিউটার সম্পর্কে আমরা কি বলতে পারি, দ্য কম্পিউটার অ্যান্ড অ্যাডভান্স ইলেকট্রনিক মেশিন, এবং যে এটা আধুনিক ইলেকট্রনিক যে একটা মেশিন বা যন্ত্র, হুইচ ইজ যেটি হয় ইউজড বাই ভেরিয়াস টাইপস, যেটি বিভিন্ন ভেরিয়াস টাইপস অফ প্রোগ্রামস, বিভিন্ন প্রোগ্রামার্স অর্থাৎ বিভিন্ন ধরনের প্রোগ্রামে এটা ব্যবহার হয়, ইজ কল্ড কম্পিউটার, এটাকে কম্পিউটার বলা হয়। অর্থাৎ এমন একটা ডিভাইস যেটা অত্যন্ত আধুনিক বৈদ্যুতিক একটা যন্ত্র, যেটা বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তাকে কি বলা হয়, কম্পিউটার। দ্য কম্পিউটার ওয়ার্কস, কম্পিউটার কাজ করে হোয়েন সামবডি, অর্থাৎ সামবডি হু ইজ অপারেটিং, যখন কেউ মানে অর্থাৎ পরিচালনা করে দ্য কম্পিউটার, মানে কম্পিউটার একা একা কাজ করে না, কম্পিউটার যখন কেউ পরিচালনা করে তখন সে কম্পিউটার কি করে, কাজ করে। ইজ গিভিং ইনস্ট্রাকশন টু ইট, অর্থাৎ তাকে অবশ্যই কি করতে হয়, আদেশ দিতে হয়। তো কম্পিউটারকে যখন আদেশ দেওয়া হয় কম্পিউটার সে অনুসারে কাজ করে। দ্য ইনফরমেশন ইজ স্টোরড, তথ্যগুলা সংরক্ষণ করা হয় ইন দ্য কম্পিউটার স্টোরস, অর্থাৎ কম্পিউটারের যে সংরক্ষণের জায়গা সেই জায়গাতে এটা সংরক্ষণ করা হয়। অ্যান্ড উই ক্যান অ্যাক্সেস ইট, এবং আমরা এটা দেখতে পারি ইজিলি, খুবই সহজে, হোয়েন এভার ইউ নিডেড, যখনই তোমার প্রয়োজন। এরপরে যে তুমি এই প্যারাগ্রাফের এই অংশটা লিখবে। যেমন ইন্টারনেট সম্পর্কে আমরা বলতে পারি, দ্য ইন্টারনেট ইজ এ সিস্টেম, ইন্টারনেট হচ্ছে কি, একটা পদ্ধতি, দ্যাট কানেক্টস কম্পিউটার ওয়ার্ল্ড ওয়াইড, যেটা বিশ্বব্যাপী কম্পিউটারকে কি করে, যুক্ত করে। ইট ইজ ভেরি ইউজফুল ফর শেয়ারিং ইনফরমেশন, এটা যে কোনো তথ্য আদান প্রদানের জন্য অনেক বেশি কি উপকারী। দ্য ইন্টারনেট ইজ ইউজড ইন স্কুল, ইন্টারনেট ব্যবহার করা হয় স্কুলে, অফিসে অ্যান্ড পাবলিক প্লেসেস, এবং মানে যে কোনো সাধারণ জায়গায়। উই কুড অ্যাট ওয়ান্স বি কানেক্টেড টু অ্যানি ওভার দ্য ইন্টারনেট, আমরা যদি কোনো একটা ইন্টারনেটের সাথে যুক্ত হতে পারি। দ্য ইন্টারনেট অ্যান্সার অল আওয়ার কোয়েশ্চেন, ইন্টারনেট আমাদের সব ধরনের প্রশ্নের উত্তর দিতে পারে। ইট ইজ লাইক এ বিগ সি অফ ইনফরমেশন, এটা অনেকটা তথ্যের একটা বিশাল সাগরের মতো। তাহলে এভাবে যদি তুমি যে কোনো একটা টপিক সম্পর্কে 3টা করে থেকে 4টা করে বাক্য শিখে সেই বাক্যটা দিয়েই তুমি শুরু করতে পারো যে কোনো ধরনের প্যারাগ্রাফ, তাহলে আশা করা যায় তোমরা এই প্যারাগ্রাফের বাকি অংশ, বডি পার্টে তোমরা এই অংশটা লিখেও এখান থেকে সুন্দরভাবে একদম সম্পূর্ণ মার্কস পেতে পারো। তাহলে আশা করি বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে, যদি সামান্য পরিমাণে হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করতে বলবে না তোমার বন্ধুদের সাথে। তো কোন ধরনের প্যারাগ্রাফ তোমরা এর দ্বারা লিখতে পারবে, যেমন বিভিন্ন নেগেটিভ অ্যাসপেক্ট অর্থাৎ ব্যাড সাইড রয়েছে, যেমন লোডশেডিং হতে পারে, আর্সেনিক প্রবলেম হতে পারে, ট্রাফিক জ্যাম হতে পারে, আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম হল, অর্থাৎ এক্সাম হলে যে অসৎ উপায় অবলম্বন, এরপরে আছে ডোয়েরি, এনভায়রনমেন্ট পলিউশন, ইফটিজিং, ওয়াটার পলিউশন, ড্রাগ অ্যাডিকশন, ডিফরেস্টেশন, জেন্ডার ডিসক্রিমিনেশন, ডেঞ্জার অফ স্মোকিং, ডিভাস্টেটিং সাইক্লোন, এই ধরনের যে ব্যাড ইফেক্টগুলো রয়েছে আমাদের সমাজে, এই ক্ষেত্রে তোমরা কি লিখতে পারো। আগে আমরা মূল বডি অংশটা দেখে নিই, এরপরে তোমাদেরকে দেখাবো যে মূল অংশটা তুমি কিভাবে লিখবে। দেখো, যে জায়গাগুলোতে মনে রাখবা যে এই নেম অফ দ্য প্রবলেমস আছে, অর্থাৎ যে সমস্যা নিয়ে তোমাকে প্যারাগ্রাফটি লিখতে বলা হয়েছে এখানে সেই নামটা লিখতে হবে। ঠিক আছে, আমি ধরে নিলাম যে আমরা এখানে লোডশেডিং তোমাদেরকে দেওয়া হয়েছে, কারণ তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। তাহলে এখানে কি লিখবা, লোডশেডিং। আচ্ছা, লোডশেডিং ইজ নাও এ বার্নিং কোশ্চেন, লোডশেডিং এটা এখন হয়েছে একটা অনেক আলোচনার বিষয় ইন বাংলাদেশে। ইট হ্যাজ বিকাম এ গ্রেট প্রবলেম, এটা অনেক বড় একটা সমস্যা হয়েছে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, বিকজ অফ সার্টেন রিজন, কিছু নির্দিষ্ট কারণে, অ্যান্ড হার্মফুল ইফেক্ট, এবং কিছু ক্ষতিকর প্রভাবে, হুইচ উই আর ফেসিং, যেগুলো আমরা সম্মুখীন হচ্ছি, ডে বাই ডে, দিনে, মানে প্রতিদিন যেগুলো আমরা যার মুখোমুখি হচ্ছি। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে উই আর ফলিং ব্যাকওয়ার্ড, আমরা পিছনে পড়ে যাচ্ছি, ইন বোথ পার্সোনাল লাইফ অ্যান্ড সোশিয়াল লাইফ, আমাদের ব্যক্তিগত জীবনে এবং সামাজিক জীবনে, গ্রাজুয়ালি, ধীরে ধীরে। দেয়ার আর ভেরিয়াস কজেস, মানে অনেকগুলা কারণ রয়েছে, অফ ইট। ফার্স্টলি, প্রথমত, মোস্ট অফ দ্য পিপল, বেশিরভাগ মানুষ, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের বেশিরভাগ মানুষ, আর আনএডুকেটেড, তারা অশিক্ষিত, অ্যান্ড আনকনসিয়াস, এবং অসচেতন, অফ দ্য প্রবলেম, মানে কি, অফ লোডশেডিং, অর্থাৎ লোডশেডিং সম্পর্কে তারা, মানে এই বিদ্যুৎ বিভ্রাট সম্পর্কে তারা, মনে করো এখানে ট্রাফিক জ্যাম হলে ট্রাফিক জ্যাম যেটা আসে, ডোয়েরি হলে ডোয়েরি, তুমি এইভাবে নামটা লিখে দিবে। এরপরে, উই আর নট কনসিয়াস, আমরা সচেতন নই, অফ আওয়ার অ্যাক্টস, আমাদের যে
আমাদের যে কর্মকাণ্ড, আমাদের যে আইন, সে আইন সম্পর্কে আমরা সচেতন নই। উই ক্যান নট ডিফারেন্সিয়েট, আমরা আলাদা করতে পারি না বিটুইন রাইট অ্যান্ড রং, ভালো এবং মন্দ, কোনটা সঠিক কোনটা ভুল সেটা আমরা আলাদা করতে পারি না। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে আবারও যে সমস্যাটা নিয়ে তুমি লিখছো সেই সমস্যাটার নাম দিতে হবে হ্যাজ বিকাম, এটা হয়েছে মোর ডেঞ্জারাস, এটা আরও বেশি ভয়ঙ্কর হয়েছে ফর আস, আমাদের জন্য। সেকেন্ডলি, দ্বিতীয়ত, আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকার, ইজ অলসো রেসপন্সিবল, সে হচ্ছে দায়ী, তারাও দায়ী ফর দিস ভাইটাল প্রবলেম, এই বড় সমস্যার জন্য। দেয়ার ইজ নো এসেনশিয়াল স্টেপস, মানে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়নি টু রিডিউস, কমানোর জন্য, আবারও নামটা লিখে দিতে হবে, অর্থাৎ যে বিষয়টা হচ্ছে। ইট ইজ আওয়ার পলিটিক্যাল আনরেস্ট, এটা হচ্ছে আমাদের রাজনৈতিক অস্থিরতা, হুইচ অলওয়েজ মেক্স আস বিজি, যেটা আমাদেরকে সবসময় ব্যস্ত রাখে, ইন সাম ভোগাস অ্যাক্টিভিটিস, কিছু এই ধরনের কর্মকাণ্ডে। এসেনশিয়াল স্টেপস, প্রয়োজনীয় পদক্ষেপ, ইন দিস কেস, এই ক্ষেত্রে, আর নট অলসো অ্যাক্টিভ, এটা সক্রিয় নয়, ফ্রম দ্য গভর্নমেন্ট বডি, অর্থাৎ সরকারের পক্ষ থেকে। দিস ইজ ওয়াই, এই কারণে, আওয়ার প্রবলেম অফ, আবার ওই নামটা দিতে হবে, সিমস ইম্পসিবল, এটা অসম্ভব মনে হয়, টু বি সলভড, মানে এটা সমাধান অসম্ভব মনে হয়। বাট দ্য প্রবলেম অফ, যে বিষয়টাই তুমি লিখছো সে নামটা, ইজ নট আউট অফ সলিউশন, এটা সমাধানের বাইরে নয়, ইট ক্যান বি সলভড, এটা সমাধান করা যায়, ইফ উই ট্রাই, যদি আমরা চেষ্টা করি, আওয়ার বেস্ট, আমাদের সর্বোচ্চটা দিয়ে। ফর দিস, এজন্য, পিপল অল ওভার দ্য কান্ট্রি, অর্থাৎ সারা দেশের যে মানুষ, শুড বি কনসিয়াস, তাদের সচেতন হতে হবে, অ্যান্ড অ্যাক্টিভ, এবং সক্রিয় হতে হবে, এগেনস্ট দিস হার্মফুল, এই ক্ষতিকর অ্যান্ড হরিয়েবল প্রবলেম, এবং এই মারাত্মক সমস্যার বিরুদ্ধে তাদের কি হতে হবে, তাদের সচেতন হতে হবে এবং সক্রিয় হতে হবে। গভর্নমেন্ট শুড বি, সরকারের উচিত, স্ট্রিক্ট, মানে খুবই কঠোর হওয়া, টু কন্ট্রোল ইট, এটা নিয়ন্ত্রণ করতে, অ্যান্ড উই অল হ্যাভ টু হেল্প, এবং আমাদের সবাইকেই সাহায্য করতে হবে, টু মেক দিস প্যাসেজ সাকসেসফুলি, অর্থাৎ এইটা মানে এই যে আইনটা বা এই যে নিয়মটা, এটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে আমাদের সবাইকেই সাহায্য করতে হবে। ইন দিস ওয়ে, এইভাবে, উই ক্যান বিল্ড আপ, আমরা নির্মাণ করতে পারি, এ বাংলাদেশ, একটা বাংলাদেশ উইদাউট অ্যানি, যে বিষয়টা বলা হবে, মনে করো উইদাউট অ্যানি ট্রাফিক জ্যাম, উইদাউট অ্যানি লোডশেডিং, বা উইদাউট ডিফরেস্টেশন, উইদাউট এনভায়রনমেন্ট পলিউশন, এভাবে আমরা যেটা সম্পর্কে লিখবা সে বিষয়ের নাম। ইন কনক্লুশন, অর্থাৎ শেষ কথায়, উই জাস্ট ক্যান সে, আমরা শুধু বলতে পারি, দ্যাট উইদাউট পার্সোনাল মোটিভেশন, অর্থাৎ ব্যক্তিগত যে সদিচ্ছা ছাড়া, এনিথিং ইজ ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব, টু গেইন ইন দিস ওয়ার্ল্ড, এই বিশ্বে তোমার ব্যক্তিগত সদিচ্ছা না থাকলে কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়। উই শুড নট ব্লেম আদার্স, আমাদের অন্যদের দোষ দেওয়া উচিত নয়, বাট আস, আমাদের নিজেদেরকে ছাড়া। এনিওয়ে, যাই হোক, এনিওয়ে, যে বিষয়টা লিখছো সে সমস্যাটার নাম, শুড বি স্টপড, মানে এটা বন্ধ হওয়া উচিত, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব, ইন অর্ডার টু গিফট, আমার এই মানে দেওয়ার জন্য, টু গিফট আওয়ার নেক্সট জেনারেশন, আমাদের পরবর্তী প্রজন্মকে, ড্যাশ ফ্রি কান্ট্রি, অর্থাৎ মনে করো এই যে লোডশেডিং ফ্রি কান্ট্রি দেওয়ার জন্য, বা ট্রাফিক জ্যাম ফ্রি কান্ট্রি দেওয়ার জন্য আমাদের সবাইকে কি হতে হবে, অবশ্যই যত দ্রুত সম্ভব পদক্ষেপ নিতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে মূল বডি পার্টটাই তোমরা লিখবা। এখন আরো ভালো মার্কস পেতে গেলে, মনে করো তুমি এই বিষয়ে আরো ভালো মার্কস পেতে চাচ্ছ, তাহলে এই বডিটা তুমি যে কোনো পার্টে লিখবা। এছাড়া যেটা করবা, যে বিষয়গুলোতে তোমাদের প্যারাগ্রাফ দেওয়া হয়েছে, প্রত্যেকটা বিষয়ের অন্তত তুমি যে কোনো গাইড বইয়ের সহযোগিতায় অথবা যে কোনো থেকে অন্তত এটা কি সেই বিষয়টা নিয়ে একটু ধারণা লাভ করবা, এটা শুধুমাত্র কি, আর সেই লাইনটা দিয়েই তোমরা প্যারাগ্রাফটা শুরু করবে। যেমন মনে করো আমি এখানে দুইটা উদাহরণ নিয়েছি, যেমন লোডশেডিং, তাহলে লোডশেডিংটা কি, এই লোডশেডিংটা কি, এইটুকু শুধুমাত্র তোমাদের গাইড থেকে যদি তোমরা মুখস্থ করে এটা দিয়ে শুরু করো লেখাটা, তাহলে তোমাদের লেখাটার মানটা আরো ভালো হবে, এবং আশা করি তোমরা এখান থেকে ফুল মার্কস পাবে। যেমন হচ্ছে, লোডশেডিং মিনস দ্য ডিসকন্টিনিউশন অফ সাপ্লাই অফ ইলেকট্রিসিটি, অর্থাৎ বিদ্যুতের যে ডিসকন্টিনিউশন, অর্থাৎ নিয়মিত বিচ্ছিন্ন যে সাপ্লাই, এটাই হচ্ছে মূলত লোডশেডিং। লোডশেডিং ঘটে হোয়েন দ্য জেনারেশন অফ পাওয়ার ইজ লেস দ্যান, যখন পাওয়ারের যে সরবরাহ এটা কম থাকে, দ্য ডিমান্ড, অর্থাৎ চাহিদা অনুসারে, অ্যান্ড অলসো ফর আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন, এবং এটা ঘটে কিসের জন্য,
যে অপরিকল্পিত যে বিভাজন এর কারণেও অফ ইলেকট্রিসিটি। তাহলে এইটা হচ্ছে মনে করো লোডশেডিং সম্পর্কে তোমাকে তুমি এতটুকু বাক্য তোমাদের যে কোনো গাইড বইয়ের সহযোগিতায় বা যে কোনোভাবে তোমরা একটা যে খারাপ বিষয়গুলো ইম্পর্টেন্ট যে টপিকসগুলো এগুলা কি অন্তত এই 2 থেকে 3 লাইন করে যদি তুমি পড়ে নিয়ে এটা দিয়ে লেখাটা শুরু করো তাহলে তোমার লেখার মানটা আরো ভালো হবে। যেমন আরেকটা আছে এ ট্রাফিক জ্যাম। তাহলে ট্রাফিক জ্যামটা কি? এ ট্রাফিক জ্যাম ইজ এ লং লাইন অফ ভেসেলস। ট্রাফিক জ্যাম হচ্ছে কি গাড়ির একটা লম্বা সারি দ্যাট ক্যান নট মুভ, যেটা নড়তে পারে না, মুভ ফরওয়ার্ড মানে সামনের দিকে নড়তে পারে না, বিকজ কারণ দেয়ার ইজ টু মাচ ট্রাফিক, কারণ সেখানে কি থাকে অনেক বেশি ট্রাফিক জট থাকে, যানজট থাকে, অথবা অর বিকজ দ্য রোড ইজ ব্লকড বাই সামথিং, অথবা রাস্তাটা কোনো কিছু কি হয়ে যায় আবদ্ধ হয়ে যায়, এই কারণে গাড়ি নড়তে পারে না, এটাকে আমরা ট্রাফিক জ্যাম বলে থাকি। তাহলে এই লাইনটা দিয়ে শুরু করার পরে যদি তুমি এই বডি থেকে শুরু করো যে ট্রাফিক জ্যাম ইজ নাও এ বার্নিং কোয়েশ্চেন ইন আওয়ার বাংলাদেশ, এভাবে যদি তুমি টোটাল বডিটা লিখে দিয়ে আসো তাহলে আশা করা যায় তোমরা এই প্যারাগ্রাফে ফুল মার্কস পেতে পারবে। তাহলে আশা করি বন্ধুরা তোমরা ভিডিওটি বুঝতে পারছো। অবশ্যই প্যারাগ্রাফটি একটু ভালো করে আয়ত্ত রেখে যাবো, যাতে যে কোনো ধরনের সমস্যার প্যারাগ্রাফ আসলে তোমাদের যদি মূলটা মনে নাও থাকে তাহলে তোমরা লিখে আসতে পারো অবশ্যই। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।